আসসালামু আলাইকুম। আমাদের আজকের ক্লাসটা হচ্ছে আগের ক্লাসের কন্টিনিউশন। এর আগের দিন আমরা নিউটনিয়ান বলবিদ্যার প্রথম অংশ অর্থাৎ শুরু থেকে টপিক নাম্বার 4.12 পর্যন্ত আমরা শেষ করেছিলাম। আজকে আমরা 4.12 পর থেকে চ্যাপ্টারের বাকি অংশ শেষ করব। আমি স্লাইডটা একটু শুরুতেই চেঞ্জ করে 4.12 পরের স্লাইডটাতে আমি চলে যাই। আমাদের আজকে প্রথম টপিক হচ্ছে নিউটনের গতির তৃতীয় সূত্র এবং ভরবেগের নিত্যতা সূত্র। এখান থেকেও অ্যাডমিশন টেস্টে আমাদের লাগবে শুধুমাত্র হেডলাইন। এটা ভুলে গেলে চলবে না যে ফিজিক্সের যে কোনো জায়গাতে যখন এইরকম কোনো পয়েন্ট আউট করে কোনো কিছুর উদাহরণ এবং হচ্ছে আম, যদি কোনো এরকম তোমার হচ্ছে বৈশিষ্ট্য গুণাবলী থাকে, তাহলে সেখানে আমরা শুধুমাত্র হেডলাইন টার্গেট করেই পড়বো। এখান থেকে ডিরেক্ট হেডলাইন তুলে প্রশ্ন করে, যেমন এখান থেকে প্রশ্ন হতে পারে নিচের কোনটা নিউটনের গতির তৃতীয় সূত্রের এক্সাম্পল না। কেমন? অপশনে তিনটা এখান থেকে দেবে, একটা হয়তো বাইরে থেকে তুলে দেবে। তা আমাদের এইখানে যতগুলা হেডলাইন আছে সবগুলাই আমরা পড়বো। পাশাপাশি লিফটের যে ডিটেইলিংটা আছে, হ্যাঁ মমিতা, আমরা লিফটের ডিটেইলিং থেকেই আজকে আসলে মূলত পড়া শুরু করব। কারণ লিফটের ডিটেইলিং এ কিন্তু তোমার হচ্ছে কিছু তোমার সমীকরণ আছে যেগুলো আমাদের অনুশীলনীর ম্যাথের জন্য কাজে লাগবে, অনুশীলনীর অবজেক্টিভের জন্য কাজে লাগবে। তো এখানে একটু বলে দেই, যাদের ইসাক স্যারের পুরাতন এডিশনের বই আছে তারা একটু খেয়াল করবা। এই যে তোমার লিভ যখন এ ত্বরণে উপরে ওঠে, এইটার যে ফাইনাল ইকুয়েশনটা, এটা কিন্তু আর ইকুয়াল টু এম ইন্টু জি প্লাস এ। আর লিভ যখন এ ত্বরণের নিচে নামে, তখন ইকুয়েশন হচ্ছে আর ইকুয়াল টু এম ইন্টু জি মাইনাস এ। এটা কিন্তু পুরাতন এডিশনের বইটাতে ভুল আছে। হ্যাঁ, এই রোমান সংখ্যায় 1 আর রোমান সংখ্যায় 2 দুইটারই বিবরণের মধ্যে ফাইনালি গিয়ে সেম ইকুয়েশন লিখে রাখছে, আর ইকুয়াল টু এম ইন্টু জি প্লাস এ, যেটা রিসেন্ট এডিশনের বইয়ে তোমার কারেকশন করে ফেলছে। তো এটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। মানে সঠিকটাই এখন নতুন এডিশনের বইতে দেওয়া আছে, তো তোমার কাছে যদি পুরোনো বই থেকে থাকে তুমি কারেকশন করে নিবা। তো এই যে জিনিসটা আর ইকুয়াল টু এম ইন্টু জি প্লাস এ, আর ইকুয়াল টু এম ইন্টু জি মাইনাস এ, এটার কাহিনীটা আসলে কি, এখানে কি হচ্ছে আসলে? তো এটার জন্য আমার একটু ফাঁকা জায়গা লাগবে, আমি একটু ফাঁকা জায়গাতে একটু লিখি। দেখো, আমরা যখন কোনো তলে অবস্থান করি, ধরো আমরা লিফটের মেঝেতে দাঁড়ায় আছি, বা আমরা কোনো নর্মাল কোনো একটা জায়গায় মাটিতে দাঁড়ায় আছি, যে কোনো একটা বস্তু ধরো, এই বস্তুটা মাটির উপর রাখা আছে, কেমন? এখন এই যে বস্তুটা, এটা মাটিতে ডেবে যাচ্ছে না কেন? সে তো মাটিতে একটা ওজন দিচ্ছে না, তার তো নিচের দিকে ডেবে যাওয়ার কথা, যাচ্ছে না কেন? কারণ মাটি তাকে একটা পাল্টা সমান বিপরীত প্রতিক্রিয়া উপরের দিকে দিচ্ছে, যেটাকে আমরা বলি আর অভিলম্ব প্রতিক্রিয়া। কেমন? তো এই অভিলম্ব প্রতিক্রিয়া এবং আমার ওজন সমান সমান হয় বলে আমি নিচেও ডেবে যাই না, আমি উপরের দিকে উঠে যাচ্ছি না। এখন ধরো তুমি যদি মানে শক্ত মাটির উপরে না দাঁড়ায় তুমি যদি কোনো চোরাবালির উপর দাঁড়াও বা কাদা মাটির উপর দাঁড়াও, তখন তোমার পা কিন্তু আস্তে আস্তে মাটিতে দেবে যাবে। কারণ ওইখানে কাদামাটি তোমাকে পাল্টা সমান প্রতিক্রিয়া বল দিবে না। তার মানে যদি আর ইকুয়াল টু এমজি হয়, তাহলে আমরা মাটিতে স্থির থাকি, তাহলে আমরা মাটিতে স্থির থাকি। যদি এমন হয় যে আমার ওজনের মানটা বড় হয়ে যাচ্ছে আর এর তুলনায়, যদি এইটা হয়, তাহলে আমরা মাটিতে ডেবে যাব। দেখো, এটা বোঝাটা খুবই সোজা যে ওজন যেহেতু নিচের দিকে কাজ করে, ওজন যদি বেশি হয়ে যায় প্রতিক্রিয়ার চাইতে, তাইলে মাটি আমাদের ধরে রাখতে পারবে না, আমরা নিচের দিকে ডুবতে থাকবো। আবার যদি উল্টাটা হয়, ধরো আর এর মানে যদি এমজি থেকে বড় হয়ে যায়, তাইলে আমরা উপরের দিকে উঠে যাব, যেটা তোমার হচ্ছে হয় হচ্ছে স্প্রিং এ। তুমি একটা স্প্রিং এর উপর ধরো কোনো সোফা আছে, স্প্রিং এর সোফা বা স্প্রিং এর কোনো বিছানা আছে, তার উপর তুমি যখন লাফাবা, ধরো বাচ্চাকালে আমরা এটা অনেকেই করছি, তখন তুমি যেই পরিমাণ ওজন স্প্রিং এর উপর দিবা, স্প্রিং তোমাকে তার চেয়ে বেশি ওজন উপরের দিকে ফেরত দিবে। তো তখন তুমি দেখা যাবে একটু উপরের দিকে সুইং করতেছো। ওই সময় আমরা বলি কিন্তু যে আর এর মান হচ্ছে এমজি থেকে বড়। তো লিফটের ইকুয়েশন দুইটা কিন্তু চাইলে এই লজিক থেকে খুবই ইজিলি আন্দাজ করে ফেলা যায়।
খেয়াল করো ভাইয়া, বলছি আন্দাজ করে ফেলা যায়। কিরকম আন্দাজ শোনো। ধরো মাটিতে দেবে যাব, এইটাকে আমরা তুলনা করতে পারি লিফট হচ্ছে নিচের দিকে নামতেছে, লিফট নিচের দিকে নামতেছে। তো লিফট যখন নিচের দিকে নামে তখন আমার এমজিটা বড় আর এর তুলনায়। কতটুকু বড়? এম এ পরিমাণ বড়। তার মানে আর এর সাথে যদি আমি একটা এম এ যোগ করি তাহলে এটা এমজি এর সমান হবে। এইভাবে কল্পনা করা যায় যে এমজি যেহেতু বড়, তাইলে আমার আর এর সাথে কিছু একটা যোগ করলে আমার এমজি পাওয়া যাবে। সেটা কিছুটা কত? এম এ। এটা কি? এ হচ্ছে লিফট যেই ত্বরণে নিচের দিকে নাম। ঠিক আছে? তাহলে এখান থেকে চাইলে কিন্তু আমরা ইকুয়েশন জেনারেট করতে পারি আর ইকুয়াল টু এম ইন্টু জি মাইনাস। তো ওপরে নিচে নামার ইকুয়েশন আসলে এইভাবে চাইলে আমরা আন্দাজ করে বের করতে পারি। আবার ধরো লিফট এই উপরে উঠবো, স্প্রিং এর যে এক্সাম্পলটা, এইটাকে আমরা চাইলে তুলনা করতে পারি লিফট উপরে ওঠার এক্সাম্পল দিয়ে। লিফট উপরে ওঠার এক্সাম্পল দিয়ে কিভাবে? এখানে আর হচ্ছে বড়, কার থেকে বড়? এমজি এর তুলনায় বড়। তার মানে এমজি এর সাথে কিছু একটা যোগ করলে এটা আর এর সমান হবে। বলতো সেটা কিছুটা কত? এম এ। তা আমি এম এ যোগ করলে এটা আর এর সমান হবে। তো আমরা তখন বলি আর ইকুয়াল টু এম ইন্টু জি প্লাস এ। উপরে ওঠা নিচে নামার ইকুয়েশন এভাবে আন্দাজ করা যায়। কথা হচ্ছে রিয়েল লাইফে আসলে কি ঘটে। ধরো তুমি যখন একটা লিফটের মধ্যে গিয়ে দাঁড়াইলা, এই যে লিফট, এই যে তুমি, ঠিক আছে? তো তোমার একটা ওজন ধরো নিচের দিকে কাজ করতেছে, ওজনটা কত? মনে করো 100 নিউটন। একটু ভেবেচিন্তে বলো তো। আর কে জয়েন করেছে? আবির। একটু ভেবেচিন্তে বলো তো দেখি, লিফট যদি তোমাকে নিয়ে উপরের দিকে যেতে চায়, লিফটের মিনিমাম কতটুকু ফোর্স দেওয়া লাগবে উপরের দিকে? অবশ্যই 100 থেকে বেশি। লিফট যদি তোমাকে উপরের দিকে 110 নিউটন ফোর্স দেয়, 110, ধরো লিফট তোমাকে উপরের দিকে 110 নিউটন ফোর্স দিল, এই কথার মানে কি? মানে হচ্ছে লিফট 100 নিউটন ফোর্স দিয়ে তোমার সাথে মাটির আকর্ষণ বলটাকে ছিন্ন করবে, কারণ পৃথিবী তোমাকে 100 নিউটন বলে টানতেছে। তাহলে লিফট যদি তোমাকে উপরের দিকে 110 নিউটন ফোর্স দেয়, তার মধ্যে 100 নিউটন তোমার ওজন ভাঙতেই চলে যাবে, বাকি 10 নিউটনে তুমি উপরের দিকে উঠবা। তাহলে আমি কিন্তু বলতে পারি যে আমার ওজন হচ্ছে 100 নিউটন, ওজনের সাথে আরো 10 নিউটন বাড়তি দিলে টোটাল 110-এ লিফট আমাকে উপরের দিকে ফোর্স দিল। তার মধ্যে লিফট কিন্তু আমাকে নিয়ে 10 নিউটন উপরের দিকে উঠবে, 110-এ না। 110-এর মধ্যে 100 তো ভেঙেই যাচ্ছে আমার ওজন ভাঙতে। লোকজন দেখবে যে হ্যাঁ ঠিক আছে, যে আমি 10 নিউটন বলে উপরের দিকে উঠতেছি। তাহলে এই যে উপরের দিকে যে বলটা লিফট দিচ্ছে এটাকে আমরা বলি প্রতিক্রিয়া বল। আর এই 100 হচ্ছে আমাদের ওজন। আর এই 10 হচ্ছে যেটা লোকজন দেখবে যে আমরা এত বড় উপরের দিকে উঠতেছি, মানে আমরা এ ত্বরণ উপরের দিকে উঠতেছি, তো তার জন্য বলটা কি? এম এ। তো এখান থেকে আমরা বলি আর ইকুয়াল টু এম ইন্টু জি প্লাস এ। এটা হচ্ছে ঊর্ধ্বমুখী লিফটের প্রতিক্রিয়া বলের ইকুয়েশন। তো বোঝাই যাচ্ছে ঊর্ধ্বমুখী লিফটের জন্য যদি আর ইকুয়াল টু এম ইন্টু জি প্লাস এ হয়, নিম্নমুখী লিফটের জন্য হবে আর ইকুয়াল টু এম ইন্টু জি মাইনাস এ। তাই না? এখন এখানে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে আমরা যখন মাটিতে স্থির থাকি তখন আমাদের আর ইকুয়াল টু যেমন এমজি, আমরা যদি লিফটের মধ্যেও স্থির থাকি তখনও কিন্তু আমাদের আর ইকুয়াল টু এমজি হবে। আবার একটা লিফট যখন স্টার্ট হয়, শুরুতে কিন্তু সে ত্বরণ দেয়, ত্বরণ দিয়ে সে তার বেগটা একটু বাড়ায়। ধরো শুরুতে ধরো সে হয়তো 0.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ দিবে, দিয়ে তার বেগটা সে 0 থেকে একটু বাড়াবে। ধরো তার বেগটা মনে করো সে হয়তো 1 মিটার পার সেকেন্ড পর্যন্ত বাড়াইলো। বাড়ানোর পর সে কিন্তু তারপরে কিন্তু আর বেগটা বাড়ায় না, এরপরে কিন্তু সে 1 মিটার পার সেকেন্ড বেগ কন্টিনিউ করতে থাকে। তার মানে লিফট যাত্রা শুরুর সময় অল্প একটু টাইম সে একটু ত্বরণ দেয়, বাকি সময়টা কিন্তু সে কিন্তু সমবেগে চলে। তার মানে তখন কিন্তু ওই সময় সমবেগের সময় কিন্তু আমার জন্য ইকুয়েশন আর ইকুয়াল টু এমজি থাকে, কারণ তখন তো আর কোনো নাই। তো কমার্শিয়াল লিফট ম্যাক্সিমাম ক্ষেত্রেই ত্বরণটাকে যতটুকু সম্ভব অ্যাভয়েড করতে চায়, কারণ যখনই আমরা ত্বরণ দিচ্ছি তখন আমাদের ইকুয়েশন হয়ে যাচ্ছে এইরকম, মানে আমাদের যে আপাত ওজনটা এটা রেগুলারের তুলনায় একটু বেড়ে যায়, অথবা নিচে নামার সময় আপাত ওজনটা রেগুলারের তুলনায় একটু কমে যায়। এই যে ভাইয়া যে আপাত ওজন কথাটা বললাম, আপাত ওজন মানে কি? মানে হচ্ছে যখন যখন তুমি কোনো তলের উপর দাঁড়ায় থাকো তখন তোমার কতটুকু ওজন এটা তুমি কিন্তু নিজের ওজনের জন্য ফিল করো না। তোমার কতটুকু ওজন এটা তুমি তল তোমাকে কতটুকু ওজন ফেরত দিচ্ছে তুমি তার তার উপর থেকে তুমি ফিল করো। অনেকটা আমরা যখন কাউকে চড় মারি তখন আমাদের এটা মনে থাকে না যে এই চড়ে কত ব্যথা লাগছে, কেউ যখন আমাদের পাল্টা চড় মারে তখন আমরা আমরা বুঝি ও আচ্ছা আমি তো এত জোরে মারছিলাম।
তো আমরা যখন কোনো তলের উপর দাঁড়ায়, যখন ওই তলে যখন আমরা কোনো ওজন দিচ্ছি, আমরা কিন্তু ওইখান থেকে আমাদের ওজনটা ফিল করি না। ওই তল আমাদের পাল্টা যেই বলটা দেয়, সেখান থেকে আমরা আমাদের ওজনটা ফিল করি। তো নর্মালি যখন আমরা দাঁড়ায় থাকি মাটিতে, বা শুয়ে থাকি বিছানায়, বা বসে থাকি চেয়ারে, তখন আমরা যতটুকু ওজন আমাদের বডিতে, অতটুকুই আমরা ব্যাক পাচ্ছি, যেটার সাথে আমরা হ্যাবিচুয়েটেড। সারা জীবন ধরে তো আমরা কোনো একটা স্থির তলে অবস্থান করি, তাই না? তো আমরা এর সাথে হ্যাবিচুয়েটেড। এই জন্য আমরা যখন লিফটে উঠি, লিফট যখন উপরের দিকে ত্বরণ অ্যাপ্লাই করে, তখন আমাদের ওজনটা, লিফট আমাদেরকে এতক্ষণ ধরে এমজি ওজন ফেরত দিচ্ছিল, এখন আমাদের লিফট ফেরত দিবে M × G+A পরিমাণ ওজন ফেরত দিবে। তার মানে আমাদের মনে হবে আমাদের ওজন একটু বেড়ে গেছে। তুমি কোনো লিফটে ঢুকে প্রথমে যখন উপরের দিকে যাওয়ার জন্য সুইচ চাপবা, তারপর লিফটের দেয়াল না ধরে তুমি লিফটের মধ্যে ইন্ডিপেন্ডেন্ট ভাবে দাঁড়ায় থেকে ফিল করার চেষ্টা করবা, উপরে ওঠার সময় তোমার মনে হবে তোমার ওজন একটু বেড়ে গেছে। কেমন? আবার নামার সময় তোমার মনে হবে তুমি ফ্রি ফল করতেছো, মানে তোমার মনে হবে তুমি পড়ে যাচ্ছ নিচে, এরকম একটা ফিল হবে। কারণ হচ্ছে লিফট নামার সময় আমাদের যে ওজনটা দেয়, সেটা আমাদের রেগুলার ওজনের চেয়ে একটু কম ফেরত দেয়। তখন আমাদের কাছে মনে হয় যে আমরা হালকা। এইটাকে আমরা বলি আপাত ওজন। যেহেতু মনে হচ্ছে, অ্যাকচুয়ালি যেহেতু এটা এটা আসলে ওজন না, তো এই জন্য কি করে, কমার্শিয়াল লিফটে যেহেতু বুড়া বাচ্চা ইয়াং সবাই যেহেতু ওঠে, এবং ধরো আমাদের যে মুরব্বী যারা আছে বাসায়, দাদি নানি বয়সের যারা আছে, তারা কিন্তু মানে সাধারণত লিফটে ওইভাবে উঠে অভ্যস্ত না। তো তারা এই শুরুতে লিফট যখন স্টার্ট হয়, ওই সময়ের যে বেশি ওজনটা, ওটা তারা কিন্তু নর্মালি অন্য সময় ফিল করে না। আবার লিফট যখন মন্দন দেয়, মানে ব্রেক করে, ওই সময় যে ওজনটা তাদের কম ফিল হয়, ওটার সাথে তারা অভ্যস্ত না। এই জন্য লিফট ম্যাক্সিমাম সময় চেষ্টা করে সমবেগে মুভ করার জন্য। জাস্ট শুরুতে একটু বেগটা বাড়ায়, শুরুতে একটু ত্বরণ হয়, আর শেষে একটু বেগটা কমায়, শেষে একটু মন্দন হয়। এই দুইটা সময় ওই আমাদের মুরব্বীদের বা আমাদের নিজেদেরও বডিতে একটু অস্বস্তি লাগে। হয়তো আমরা এটার সাথে হ্যাবিচুয়েটেড, বাট তারা এত হ্যাবিচুয়েটেড না। এই জন্য তোমার কমার্শিয়াল লিফট চেষ্টা করে ম্যাক্সিমাম টাইমই সমবেগে মুভমেন্ট করার জন্য, কারণ সমবেগে হইলে R = mg হয়। বাট যেগুলো থিম পার্ক, ধরো ফ্যান্টাসি কিংডম, ফ্যান্টাসি ওয়ার্ল্ড, বা তোমার বিভিন্ন তোমার পার্ক আছে, যেমন ধরো চিটাগাং আছে ফয়েজ লেক, এই সমস্ত জায়গায় যে রোলার কোস্টার গুলো আছে, বা ধরো কোনো রাইড আছে, ওগুলাতে ইচ্ছা করে কিন্তু অ্যাক্সেলারেশন ডিঅ্যাক্সেলারেশন দেয়া হয়, যেন রাইডে উঠে লোকজনের মধ্যে যেন একটা হরমোনাল রাশ হয়। আমরা তো রাইডে উঠি হচ্ছে তোমার এই ধরনের মজা ফিল করার জন্য, তাই না? তো এই জিনিসটাকে দেখো ভাইয়া, এখানে তোমার একসাথে করে গুছায় লিখে দিছি যে এই ত্বরণে ঊর্ধ্বগামী লিফটের জন্য ইকুয়েশন হচ্ছে R = m × G+, এবং তখন আপাত ওজন কি হয়, বাড়ে। আবার নিম্নগামী লিফটে R = m × G - A, তখন ওজন কি হবে, কমবে। আচ্ছা, তো মেডিকেল স্টাইলে আমরা এটাকে মুখস্থ রাখতে পারি যে উপরে ওঠা মানে বেশি, বেশি মানে প্লাস, আর বাড়বে। নিচে নামা মানে মাইনাস, তার মানে হচ্ছে কমবে। আর স্থির লিফটে বা সমবেগী ঊর্ধ্বগামী লিফটে বা সমবেগী নিম্নগামী লিফটে সবসময় R = mg। এই সময় আমাদের আপাত ওজন নর্মাল ওজনের সমান থাকে, আমরা এই সময় আমাদের কোনো অ্যাবনর্মালিটি ফিল হয় না। তো যেহেতু তোমার ধরো নর্মাল লাইফে আমরা ওজন বেশি ফিল করে করে অভ্যস্ত, কম ফিল করে করে অভ্যস্ত না। যেমন ধরো তুমি যখন বাসা থেকে বের হও, তখন তুমি কাঁধে ব্যাগ নিচ্ছ, হাতে হয়তো ঘড়ি নিচ্ছ, পকেটে মোবাইল ফোন নিচ্ছ, পায়ে জুতা পরতেছো, তো তুমি তোমার ওজনের সাথে অলওয়েজ কিছু না কিছু অ্যাড করো, তাই না? বাসায় তুমি যে ওজন ক্যারি করে বিছানায় ফ্রিলি বসে বসে থাকো, বাইরে যাওয়ার সময় তুমি গায়ে মোটামুটি 2-3 কেজির এক্সট্রা তুমি জিনিসপত্র গায়ে চড়াও। তো আমরা আমাদের ওজন থেকে তখন একটু বেশি ওজন ফিল করি ওই সময়। তা আমরা ওজন কিন্তু বেশি বেশি ফিল করে করে অভ্যস্ত। বাট কখনো এমন হয় না যে বাসা থেকে বের হওয়ার সময় আমরা এভাবে চিন্তা করি যে আজকে তো রাস্তায় অত জ্যাম নাই, তো একটা ঠ্যাং কাইটটা ঘরে রেখে দিই, আরেক ঠ্যাং দিয়ে হাঁটলেই চলবে, যেহেতু অত জ্যাম তো নাই। তো আমরা কিন্তু আপাত ওজন কম ফিল করে করে অভ্যস্ত না, আমরা ওজন বেশি ফিল করে করে অভ্যস্ত। এই জন্য লিফট উপরে ওঠার সময় আমাদের যতটা না ভয় লাগে, লিফট নিচে নামার সময় আমাদের তার চেয়ে বেশি ভয় লাগে। অনেকের হয়তো লিফটে চড়ার কথা বললে বুঝবে না, তারা হয়তো তোমার রোলার কোস্টারের কথা বললে বুঝবে। রোলার কোস্টারে কিন্তু উপরে উঠতে ভয় লাগে না, উপরের থেকে যখন নিচে নামে তখন ভয় লাগে। কারণ আমাদের আপাত ওজন কম ফিল করে আমরা কখনোই অভ্যস্ত না, এই জন্য নিচে নামার সময়টা কিন্তু আমাদের জন্য ডেঞ্জারাস। তো আমাদের বইতে দুইটা এক্সট্রা কেস আছে। একটা হচ্ছে, যদি এমন হয় যে তুমি লিফটে উঠছো, লিফটের দড়িটা ছিঁড়ে গেছে, তখন লিফট কিন্তু জি এর সমান্তরালে নিচে পড়বে। তো যেহেতু ইকুয়েশনটা হচ্ছে নিচে নামার সময় R = m × G - A, তখন যেহেতু লিফটটা মুক্তভাবে পড়বে, তার মানে লিফটের ত্বরণ হয়ে যাবে জি এর সমান, তখন আমরা ওজন ফিল করব 0। R = 0, এটাকে বলা হয় ভারহীনতা। এটা রিয়েল লাইফে আল্লাহ না করুক এটা যদি কারোর সাথে হয়, সে আসলে তখন তার সাথে কি হবে শোনো। ধরো সে একটা 20 তলা বিল্ডিং থেকে সে লিফটের নিচে নামতেছে, লিফটের দড়ি ছিঁড়ে গেল, তখন যেটা হবে যে তার পা লিফটের মেঝে থেকে উপরে উঠে যাবে।
সে বাতাসে ভাসতে থাকবে, লিফটটাও নিচে পড়তেছে, সেও নিচে পড়তেছে, লাইক দরবেশের মতো বাতাসে ভেসে আছে। এটাকে আমরা বলি ভারহীনতা। আর যদি এমন হয় কেউ যদি জি এর অধিক ত্বরণে নিচে নামে, মনে করো জি এর মান 9.8, সে নামতেছে ধরো 11.8 নিচে নামতেছে, তখন কি হবে? যেহেতু নিচে নামার সময় আর ইকুয়াল টু এম ইন্টু জি মাইনাস এ, এর মান যদি জি এর চেয়ে বড় হয়ে যায় তখন আর এর মানটা কিন্তু হবে নেগেটিভ। এটাকে বলে অতি ভারহীনতা। দেখো, আর এর মান কিন্তু অলওয়েজ পজিটিভ। আর এর মান পজিটিভ মানে ওজন কাজ করতেছে নিচের দিকে, আর এর মান নেগেটিভ মানে ওজন কাজ করবে উপরের দিকে। এখন তোমার পা তো মেঝে থেকে উঠে যাবেই ওপরে, তোমার মাথাও গিয়ে লিফটের ছাদে গিয়ে ধাক্কা দিতে থাকবে, তোমার মনে হবে আকাশ থেকে কেউ একজন তোমাকে টানতেছে। এটাকে আমরা বলি অতি ভারহীনতা। এটা লিফটের দড়ি ছিঁড়ে গেলে হবে না, এটা রোলার কোস্টারে ইচ্ছা করেই তোমার এক্সেলারেশন বা ডিএক্সেলারেশনটা ত্বরণের চেয়ে অনেক বেশি রাখা হয়, মানে অভিকর্ষ ত্বরণের চেয়ে অনেক বেশি রাখা হয়, যেন আমরা মানে এই ছিটকে পড়ার যে প্রবণতাটা, যে লিফটের তোমার ছাদ ছিঁড়ে আমাদের উপরে চলে যেতে মন চাচ্ছে, এই ধরনের যে ফিলিংস, এটা যেন রোলার কোস্টারে উঠলে যেন তোমার আসে, তাহলে তোমার বেশি মজা লাগবে। এই জন্য রোলার কোস্টারে তোমার হচ্ছে যেন কেউ ছিটকে না পড়ে, এই জন্য কিন্তু কিছু বাকলস ইউজ করা হয়, বেল্টের মতো ইউজ করা হয়, ধরো গলার সাইডে একটা, পায়ের সাইডে একটা, কোমরে একটা, যেন ছিঁড়ে যেন কোথাও যেন উড়ে চলে না যায়। তো এটাকে আমরা বলি, ইংরেজিতে বলি সুপার ওয়েটলেসনেস। সুপারম্যান কথাটা কিন্তু এখান থেকেই তুমি বলতে পারো আসছে, সুপার ওয়েটলেসনেস থেকে। আর ভারী মতো হচ্ছে ওয়েটলেসনেস। কেমন? তো এখান থেকে কি অঙ্ক আসতে পারে? ধরো তোমাকে বললো যে এরকম, যে আম, 2 নাম্বারটা দেখো, 1 কেজি ভরের নারিকেল, এটা গাছ থেকে পড়ে যাওয়ার সময় ধরো তোমার বলছে 5.8 মিটার/সেকেন্ড স্কোয়ার ত্বরণে পড়ছে, বাতাসের বাধা কত? বুঝতেই পারতেছো, নারিকেল যখন গাছ গাছ থেকে পড়বে তখন তার তো 9.8-এ পড়ার কথা, সে 5.8-এ কেন পড়তেছে? তার মানে ওইখানে অবশ্যই ঝড়ো বাতাস কাজ করতেছে, বাতাসের বাধার কারণে নারিকেল রেগুলার স্পিডে পড়তে পারতেছে না, তাই না? তো তখন তোমার বাতাসের বাধাটা কিন্তু লিফটের, নিম্নমুখী লিফটের ইকুয়েশন দিয়ে কিন্তু পড়ে ফেলা যাবে, কারণ নারকেলটা নিচে পড়তেছে। সো আর ইকুয়াল টু এম ইন্টু জি মাইনাস এ। আর এর মানটা হচ্ছে বাতাসের বাধা, আর এম এর মান হচ্ছে 1 কেজি, যেহেতু নারকেলের ভর 1 কেজি, 9.8 মাইনাস 5.8 করলে হয়ে গেল। আবার দেখো নমুনা ম্যাথ 1 নাম্বারটা, ঊর্ধ্বমুখী লিফট একদম বলেই দিবে। মাঝে মাঝে কিছু অঙ্কের ভেতরে দেয়া থাকবে জি এর মান 10, এরকম দিয়ে দেয়া থাকবে, সেই সমস্ত অঙ্কে কিন্তু খেয়াল রাখবা। আবার 9.8 দিয়ে করে কিন্তু ভুল উত্তর দাগানো যাবে না। যেমন ধরো এই অঙ্কে যদি আমি জি এর মান 9.8 না দেখে বসাই দিতাম, তাহলে আমার উত্তর আসতো 1080। অপশনে 1080ও থাকতে পারে, সাথে 1100 থাকতে পারে। তখন কিন্তু 1100 দাগাইতে হবে, কারণ যেটা গিভেন ভ্যালু সেটা কিন্তু ব্যবহার করতে হবে, এটা খেয়াল রাখবা। এই অঙ্ক, এই লিফটের যে অঙ্ক, এটা কিন্তু মহাকাশচারীদের রকেটে ওঠার ম্যাথ দিয়েও দিতে পারে। যেমন তোমাকে হয়তো বলবে যে একটা মহাকাশচারী সহ রকেটের ভর হচ্ছে, ধরো তোমাকে বলবে 1000 কেজি। মহাকাশচারী সহ রকেটের ভর 1000 কেজি। এখন তোমাকে বললো যে এই রকেটটা হচ্ছে 1 মিটার/সেকেন্ড স্কোয়ার ত্বরণে ঊর্ধ্বমুখী, রকেট তো উপরের দিকে যায়। তো মহাকাশচারী তার গায়ে কি পরিমাণ বাধা অনুভব করবে? তাহলে একটু ভেবেচিন্তে বলো তো দেখি, মৌমিতা, আবির। ঊর্ধ্বগামী, তাহলে আমি সূত্রটা কি ব্যবহার করব? এম ইন্টু জি প্লাস এ নাকি এম ইন্টু জি মাইনাস এ, কোনটা ব্যবহার করব? বলো। অবশ্যই প্লাস ব্যবহার করব, এবং এখানে আমার সূত্র হবে 1000 × 9.8 + 1, তার মানে 10.8 × 1000, তো 10,800 হবে আমার উত্তর। 10,800 নিউটন ফিল করবে। তোমরা যদি কোনো মানে স্পেসশিপের কোনো মুভি দেখো, দেখবা ওইখানে যখন দেখায় যে রকেটে রকেটে তোমার নভোচারীরা হচ্ছে মাত্র স্টার্ট করলো পৃথিবী থেকে, তখন কিন্তু রকেটের বেগটা বাড়াইতে হয়, তার মানে অ্যাক্সিলারেশন দিতে হয়। ওই সময় দেখবা যে মহাকাশচারী যারা, তারা মনে হচ্ছে একদম চেয়ারের সাথে যেন গেঁথে যাচ্ছে একদম, কারণ এত জোরে উপরের দিকে উঠতেছে, তাদের ওজন এত বেশি ফিল হচ্ছে যে তারা বডিটাকে ধরে রাখতে পারতেছে না, বডিটা চেয়ারের সাথে লেগে যাচ্ছে। এটা আমার মনে হয় তুমি কোনো মুভিতে দেখলে এরপরে মানে বুঝতে পারবা যে নিচে নামার উপরে ওঠার সময় তোমার হচ্ছে মহাকাশচারীরা অনেক বেশি ওজন ফিল করে। কেমন? আফিয়া, ওয়েলকাম। তুমি ক্লাসে লেট করে ফেলছো, প্রথমটুকু তুমি পরের রেকর্ড থেকে দেখে নিও। আচ্ছা, আমাকে বলো একটু, যতটুকু পড়াইলাম লিফটের যে ম্যাথ প্লাস হচ্ছে থিওরি, ক্লিয়ার কিনা? ক্লিয়ার হলে সি লেখো, তাহলে ভাইয়া পরবর্তী টপিকে যাব। ঠিক আছে, ক্লিয়ার। আচ্ছা, তাহলে আমরা কিন্তু তোমার হচ্ছে, হ্যাঁ, থ্যাংক ইউ আবির। আমরা তাইলে সামারিটা কি করলাম, যে ঊর্ধ্বমুখী হইলে প্লাস, নিম্নমুখী হইলে মাইনাস, স্থির অথবা সমবেগে আপ ডাউন করলে কোনো চেঞ্জ হবে না, আপাত ওজন সেম থাকবে। আর যদি জি এর সমান্তরণে নিচে নামে,
তো ভারহীনতা, জি এর অধিক ত্বরণের নিচে নামলে অতি ভারহীনতা, অধিক থাকলে অতি হবে, অধিক না থাকলে শুধু ভারহীনতা হবে। গেল। আচ্ছা, লিফটের অঙ্ক গেল, লিফটের থিওরি গেল। এবার 4.15, ভরবেগের নিত্যতা সূত্রের গাণিতিক ব্যাখ্যা। তোমাকে আমি এখানে দেখো, জাস্ট একটা জিনিস আমি ভাইয়া দাগাই দিছি, সেটা হচ্ছে ভরবেগ একটা ভেক্টর রাশি। এটা অ্যাকচুয়ালি নতুন করে পড়ানোর কিছু নাই। তোমাকে আমি ভেক্টর চ্যাপ্টারে কিভাবে ভেক্টরের এক্সাম্পল গুলো মনে রাখতে হয় তোমাকে দেখাইছিলাম। সেখানে বলছিলাম যে বেগ একটা ভেক্টর রাশি, তো তার সাথে ভর মানে একটা স্কেলার গুণ দিলে সেটা চেঞ্জ হয় না, সেটা ভেক্টরই থাকে। তো ভরবেগও ভেক্টর রাশিই হবে। হ্যাঁ, ঠিক যেই কারণে বলও ভেক্টর রাশি, কারণ ত্বরণের সাথে ভর গুণ দিলে বল পাওয়া যায়, ত্বরণ যেহেতু ভেক্টর, তো বলও ভেক্টরই হবে। তো এইটা আমাদের নতুন করে এখানে পড়ার কিছু নাই। 4.16, ঘূর্ণন গতি। ঘূর্ণন গতির জন্য আমাদের কি লাগবে? আমরা যেমন গতিবিদ্যা চ্যাপ্টারে সরণ, ত্বরণ, বেগ এইগুলোর সংজ্ঞা আমরা পড়ছিলাম, ঘূর্ণন গতিতে আমরা হচ্ছে তোমার এই সেম সংজ্ঞাগুলাই পড়বো, সামনে একটা করে কৌণিক লাগাই নিব। এবং আমাদের আগে গতিবিদ্যায় আমরা যে ইকুয়েশন গুলো পড়ছিলাম সবগুলোর একটা করে ঘূর্ণন রেফারেন্স আসবে। যেমন আগে আমরা পড়ছি এস, এখন আমরা পড়বো থেটা। আগে আমরা পড়ছি হচ্ছে ভি, এখন আমরা পড়বো ওমেগা। আগে আমরা পড়ছিলাম ইউ বা ভি নট, এখন আমরা পড়বো হচ্ছে ওমেগা নট। কেমন? তেমন কোনো চেঞ্জ নেই। আগে আমরা পড়ছিলাম এ, এখন আমরা পড়বো হচ্ছে আলফা। তো তোমার, সরি, তোমার আগে আমাদের ইকুয়েশন ছিল ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, এখন আমাদের ইকুয়েশন হবে ওমেগা ইকুয়াল টু ওমেগা নট প্লাস আলফা টি। আগে আমরা পড়ছিলাম এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার, এখন আমরা পড়বো থিটা ইকুয়াল টু ওমেগা নট টি প্লাস হাফ অফ আলফা টি স্কোয়ার। আগে আমরা পড়ছিলাম হচ্ছে তোমার ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টু এস, এখন আমরা পড়বো ওমেগা স্কোয়ার ইকুয়াল টু ওমেগা নট স্কোয়ার প্লাস টু আলফা থেটা। অনেক জায়গায় টু আলফা থেটা না দিয়ে থেটা মাইনাস থেটা নটও দেয়, থেটা মাইনাস থেটা নট মানে সরণের পরিমাণ, ওটাও চলবে। আবার এই যে এইখানে থেটা মাইনাস থেটা নট দেয়, মানে এটাই হচ্ছে সরণ। তো এটা ভি মাইনাস ইউ এর মতো আর কি, বেগের পরিবর্তন ভি মাইনাস ইউ, আবার এখানে সরণের পরিবর্তন হচ্ছে থেটা মাইনাস থেটা নট দিয়ে দিলে চলবে। আবার আরেকটা জিনিস দেখো, মনে করো একটা কিছু ঘুরতেছে, ধরো একটা কিছু ঘুরতেছে, ধরো কোনটা ফ্যান ঘুরতেছে। তো বলতে হবে এই ফ্যানটা যদি এক চক্কর ঘুরে আসে তাহলে কি 360 ডিগ্রি ঘুরবে না? 360 মানে কি 2 পাই ঘুরবে। তো এক চক্কর ঘুরছে, কতটুকু ঘুরছে, এটা হচ্ছে তার কৌণিক সরণ। তো থিটা হচ্ছে এখানে 2 পাই। যদি 2 চক্কর ঘুরে তো 4 পাই, যদি 3 চক্কর ঘুরে 6 পাই। তো 3 চক্কর ঘুরলে আমরা 6 পাই না বলে বলতে পারি 3 × 2 পাই। 4 চক্কর ঘুরলে বলতে পারি 4 × 2 পাই। তো যদি তোমাকে বলে যে বলতো দেখি n চক্কর ঘুরছে, তাহলে কি হবে? তুমি তখন বলবা n × 2 পাই, মানে আমার থিটা ইকুয়াল টু হচ্ছে 2 পাই m। তো এই ফর্মুলা গুলা আমাদের হচ্ছে ঘূর্ণন গতির জন্য লাগবে। আবার ধরো আমরা আগে পড়ছি যে ভি ইকুয়াল টু হচ্ছে এস বাই টি, মানে বেগ হচ্ছে সরণ বাই সময়। এখন আমরা পড়বো ওমেগা ইকুয়াল টু থিটা বাই টি, সেখান থেকে আমরা একটা লাইন কনভার্ট করতে পারি থিটা ইকুয়াল টু ওমেগা টি। তো এই ইকুয়েশন গুলো আমাদের লাগে। হ্যাঁ, আবার আরো কি জিনিসপত্র লাগে, সেটা হচ্ছে তোমার ধরো তোমার এস এর একক এটা হচ্ছে মিটার, থিটার একক এটা হচ্ছে রেডিয়ান। রেডিয়ানের কিন্তু কোনো মাত্রা নাই, তার মানে মিটারের মাত্রা হচ্ছে এল, রেডিয়ানের কোনো মাত্রা নাই, এটা জাস্ট মাত্রাবিহীন। তাহলে আমরা যখন পড়তেছি ভি, তখন আমরা বলতেছি একক হচ্ছে মিটার পার সেকেন্ড, মাত্রা হচ্ছে এল টি ইনভার্স ওয়ান। আর আমরা যখন পড়বো ওমেগা, তখন আমরা বলবো একক হচ্ছে রেডিয়ান পার সেকেন্ড, মাত্রা হচ্ছে টি ইনভার্স ওয়ান, যেহেতু রেডিয়ানের কোনো মাত্রা নাই। আবার আমরা আগে পড়ছি ত্বরণ মানে এ, এটার একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখন আমরা আলফার একক পড়বো হচ্ছে রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার। তো এটার মাত্রা ছিল এল টি ইনভার্স টু, এটার মাত্রা হবে টি ইনভার্স টু। এই তো, আর কোনো তফাৎ নাই। আবার এখানে তোমার হচ্ছে যেমন ধরো আমরা আগে পড়ছি হচ্ছে বল, বলের একক হচ্ছে নিউটন, বলের একক হচ্ছে নিউটন। আর এখন পড়বো কৌণিক বল মানে টর্ক, টর্কের একক হচ্ছে নিউটন মিটার। নিউটন মিটার কেন? কারণ টাউ ইকুয়াল টু হচ্ছে আর ক্রস এফ, মানে আর এফ সাইন থিটা আর কি। তো এফ এর সাথে একটা আর গুণ যাচ্ছে, তার মানে নিউটনের সাথে একটা মিটার গুণ যাচ্ছে। আবার এই ধরনের ধরো আমরা আরেকটা পড়বো যে পি, পি হচ্ছে রৈখিক ভরবেগ, এটার একক হচ্ছে কেজি এম এস ইনভার্স ওয়ান। এখন আমরা পড়বো কৌণিক ভরবেগ এল। তো আমরা যেহেতু জানি এল ইকুয়াল টু হচ্ছে আর ক্রস পি, তার মানে বলের সাথে যেরকম একটা মিটার গুণ দিলে
কৌণিক বল পাওয়া যায়, টর্ক পাওয়া যায়, তাহলে ভরবেগের সাথে একটা মিটার গুণ দিলে কিন্তু কৌণিক ভরবেগ পাওয়া যাবে। তাহলে এইটার একক যদি হয় কেজি এম এস ইনভার্স ওয়ান, এইটার একক হবে কেজি এম স্কোয়ার এস ইনভার্স ওয়ান। এই এই তফাৎ, আর কোনো তফাৎ নাই। তো এই জিনিসপত্রগুলাই কিন্তু আমাদের কৌণিক গতির মধ্যে আছে। যেমন আমি তোমাকে একটু দেখাই, কৌণিক সরণ। ও, এটার কথা তো ভাইয়া বলি নাই। এটা আমরা ছোটবেলায় পড়ছি, এস ইকুয়াল টু আর থিটা। এটা কিরকম ইকুয়েশন দেখো, এই যে মনে করো একটা, এটা হচ্ছে একটা বৃত্ত, মনে করো এটা বৃত্ত। এই বৃত্তের, ধরো কথার কথা, মনে করো এটা একটা বৃত্তচাপ, এইটা, এই বৃত্তচাপটাকে আমরা বলতেছি এস। এটা মনে করো কেন্দ্রে থিটা কোণ তৈরি করে, মনে করো কেন্দ্রে থিটা কোণ তৈরি করলো। তো এইটার ব্যাসার্ধ মনে করো, এই বৃত্তের ব্যাসার্ধ মনে করো আর। তাইলে আমরা এই জিনিসটা পড়ছিলাম যে এস ইকুয়ালটা হচ্ছে আর থিটা। কখন? যখন এই থিটা খুবই ক্ষুদ্র। এখন তুমি চিন্তা করো তো একটু, দেখো থিটাটা বড় নিছি, এইটা একটা তোমার এরকম মানে বাঁকানো বৃত্ত আসছে, থিটাটা যদি অনেক ছোট হয়ে যায়, তখন কিন্তু এই বাঁকানো বৃত্তটাকে কিন্তু আমরা সরল রেখা চিন্তা করতে পারি, সরল রেখা চিন্তা করতে পারি। তো এই এস, এইটাকে আমরা বলি হচ্ছে রৈখিক সরণ। এই রৈখিক সরণটা কেন্দ্রে কতটুকু কোণ তৈরি করলো তাকে আমরা বলি কৌণিক সরণ। তো ওইখান থেকে দেখো লিখছে এটা সিটা ইকুয়াল টু এস বাই আর। তো এইটা মুখস্থ রাখতে হবে। এরপরে দেখো কৌণিক বেগ, এই যে মাত্রই পড়লাম ওমেগা দিয়ে প্রকাশ করা যায়। ওমেগা সমান সমান থিটা বাই টি, একটু আগে বলছিলাম ভি সমান সমান এস বাই টি। তারপর দেখো থিটা ইকুয়াল টু ওমেগা টি, এটা আমাদের লাগবে, যেটা এস ইকুয়াল টু ভিটি এর অনুরূপ, একই রকম। আবার এটার একক হচ্ছে রেডিয়ান পার সেকেন্ড। তবে এখানে একটা বাড়তি জিনিস লাগবে, সেটা হচ্ছে যন্ত্রবিদ্যা বা ইঞ্জিনিয়ারিং এ তোমার আরেকটা একক আছে যার নাম হচ্ছে আরপিএম। আরো একটা আছে আরপিএস। এই আরপিএম আর আরপিএস এর মানে বলি তোমাকে। আরপিএম মানে হচ্ছে দেখো রেভলিউশন পার মিনিট। এই রেভলিউশন মানে কিন্তু আন্দোলন না, এই রেভলিউশন মানে হচ্ছে ঘূর্ণন। তো এটার জন্য তোমাকে আগে আরপিএসটা বুঝতে হবে। ওয়ান আরপিএস এই কথাটার মানে হচ্ছে ওয়ান রেভলিউশন পার মিনিট। তো ওয়ান রেভলিউশনে আমরা কতটুকু ঘুরি, একবার চক্কর মারলে কতটুকু ঘুরি, 2 পাই পরিমাণ ঘুরি। তাহলে ওয়ান রেভলিউশন মানে হচ্ছে, পার মিনিট লিখছে, এটা পার সেকেন্ড হবে। ওয়ান আরপিএস লিখতেছি তো, রেভলিউশন পার সেকেন্ড। তো এটা হচ্ছে 2 পাই রেডিয়ান পার সেকেন্ড। 2 পাই রেডিয়ান পার সেকেন্ড। একটু ক্লিয়ার করে লিখি, 2 পাই রেডিয়ান পার সেকেন্ড। তাহলে ওয়ান আরপিএম মানে কি হবে, মানে 1 মিনিটে সে এক চক্কর করে ঘুরতেছে। তাহলে 2 পাই রেডিয়ান পার মিনিট। তাহলে এটাকে আমি যদি সেকেন্ডে প্রকাশ প্রকাশ করতে চাই তাহলে কি লিখবো, 2 পাই বাই 60 রেডিয়ান পার সেকেন্ড, বা পাই বাই 30, যেটাই বলো না, পাই বাই 30। তো রেডিয়ান পার সেকেন্ডকে আমরা আবার কি আরপিএস বলতে পারি না? তাহলে 2 পাই বাই 60 আরপিএস। তার মানে ওয়ান আরপিএম মানে হচ্ছে 2 পাই বাই 60 আরপিএস। তো এই জিনিসগুলো হচ্ছে আমাদের অনুশীলনের অবজেক্টিভে আছে, আমাদের লাগবে। ওয়ান আরপিএস এর ডিরেক্ট মিনিং অনুশীলনের অবজেক্টিভে আছে, তো এগুলো লাগবে। আর এগুলো কই কাজে লাগে, তোমার হচ্ছে ধরো একটা গাড়িতে যখন প্রাইভেট কার বা বাইকে তুমি দেখবা কিছু স্পিডোমিটারের মতো ডায়াল থাকে, ঘড়ির কাঁটার মতো ডায়াল থাকে। ওইখানে তোমার বেগ দেখা যায় যে প্রতি কিলোমিটার পার আওয়ারে, মানে কত কিলোমিটার পার আওয়ার তার স্পিড, এটা দেখা যায়। পাশাপাশি তার গাড়ির চাকাটা প্রতি মিনিটে কতবার করে ঘুরতেছে এটা ওইখানে দেখায়। কথা হচ্ছে যে ভাইয়া তুমি এখানে বলতে পারো এইভাবে যে ভাইয়া ধরেন কেউ যদি, ধরেন কথার কথা, গাড়ির মধ্যে লেখা আছে যে 2500 আরপিএম এ গাড়ি ঘুরতেছে। 2500 আরপিএম এই কথার মানে কি, মানে প্রতি মিনিটে গাড়ির চাকাটা 2500 বার করে ঘুরতেছে। তো তুই চিন্তা করো, এটা যদি গাড়ির চাকা হয়, হ্যাঁ, এই চাকাটার তো একটা পরিধি আছে, আছে না? পরিধিটা কত, 2 পাই আর। তো একটা গাড়ির চাকা যখন একবার ঘুরে তখন সে কিন্তু 2 পাই আর পরিমাণ আগায় যায়, রাইট? মনে করো গাড়ির চাকাটার পরিধি হচ্ছে কথার কথা 1 মিটার। 1 মিটার মনে করো পরিধি। তার মানে কি দাঁড়াইলো, গাড়িটা যদি 2500 আরপিএম এ ঘুরে চাকাটা, তার মানে সে প্রতি মিনিটে 2500 মিটার করে সে আগায় যাচ্ছে। 2500 মিটার মানে 2.5 কিলোমিটার। তার মানে গাড়িটা 2.5 কিলোমিটার পার আওয়ার, পার সরি 2.5 কিলোমিটার পার মিনিট স্পিডে যাচ্ছে, মানে প্রতি মিনিটে সে 2.5 কিলোমিটার করে যাচ্ছে। তাহলে প্রতি ঘন্টায় সে 150 কিলোমিটার যাবে, তা গাড়ির স্পিড অনেক বেশি। তাহলে ভাইয়া আমরা তো গাড়ির স্পিড দেখলেই তো আমরা আরপিএম হিসাব করতে পারি, বা আরপিএম দেখলেই তো আমরা স্পিড হিসাব করতে পারি। একই সাথে গাড়িতে 2টা মনিটর দেওয়ার কারণ কি, কেন গাড়িতে 2টা এরকম মিটার দেয়? কারণ হচ্ছে আপনার চাকা যদি লুজ হয়ে যায়, চাকা যদি লুজ হয়ে যায় তাহলে চাকা হয়তো মিনিটে 2500 বার ঘোরার কথা, দেখা যাবে চাকা মিনিটে 5000 বার ঘুরতেছে, কিন্তু আপনার গাড়ির স্পিড 150 কিলোমিটার পার আওয়ার।
এখন একজন দক্ষ ড্রাইভার সে যখন দেখবে আরে গাড়ির চলতেছে, গাড়ির মধ্যে তোমার স্পিড দেখাচ্ছে 150 কিলোমিটার পার আওয়ার, তাহলে তো 2500 আরপিএম হওয়ার কথা, বাট দেখা যাচ্ছে যে এখানে লেখা আছে 5000 আরপিএম। তার মানে সে তখন বুঝবে গাড়ির চাকাটা কি নাট স্ক্রু ঢিলা হয়ে গেছে। তখন সে গাড়ি তাড়াতাড়ি থামায়, গাড়িটাকে চেকিং দিবে, চেক আপ দিবে, না একটু পরে অ্যাক্সিডেন্ট হইতে পারে। তো এইটা চালককে একটা মানে কনফার্মেশন দেওয়ার জন্য যে তোমার গাড়ির চাকা ঠিকভাবে লাগানো আছে, টাইট আছে, এটা দেখানোর জন্য হচ্ছে গাড়িতে দুইটা মিটারই থাকে। কারণ গাড়ির চালক তো হাইওয়েতে গেলে তো 3 কিলোমিটার পর পর নেমে নেমে তো চেক করবে না যে তোমার চাকা কি খুলে যাচ্ছে নাকি যাচ্ছে না। তো এটা আরপিএমটা এখানে কাজে লাগে আর কি। তো এটা এই জন্য বলছে যে যন্ত্রবিদ্যা আরেকটা একক ব্যবহার করা হয়। তো যেটা তোমাকে বলছিলাম একটু আগে, এস ইকুয়াল টু যেমন আমরা আর থিটা পড়ছি, তেমন আরেকটা আছে আমাদের ভি ইকুয়াল টু ওমেগা, একই রকম, ভি ইকুয়াল টু ওমেগা। তো এই যে এটা আমাদের পড়া হয়েছে। তোমার এই যে ধান মাড়াইয়ের ক্ষেত্রে দূরবর্তী গরুকে বেশি হাঁটতে হয়, এটা কিন্তু শুধু দূরবর্তী গরুর জন্য না, এটা ঘড়ির কাঁটার জন্য প্রযোজ্য। যেমন আমি তোমাকে বলি, ধরো এইটা একটা ঘড়ির কাঁটা, এই ঘড়ির কাঁটার, ঘড়ির মধ্যে ধরো একটা একটা মিনিটের কাঁটা মনে করা আছে, একটা মিনিটের কাঁটা। এই মিনিটের কাঁটা কিন্তু এখান থেকে ঘুরে পুরাটা ঘুরে আবার এই পর্যন্ত যখন আসবে, তখন সে কিন্তু এটা 60 মিনিটে একবার আসবে, মানে 1 ঘন্টা একবার আসে, রাইট? তাহলে মিনিটের কাঁটা প্রতি 60 মিনিটে 2 পাই রেডিয়ান করে ঘোরে, তাহলে মিনিটের কাঁটার কৌণিক বেগ হচ্ছে 2 পাই রেডিয়ান পার 60 মিনিট, এটা বলা যায়। মানে পাই/30 রেডিয়ান পার মিনিট, এটা বলা যায়। আমি রেডিয়ান পার সেকেন্ডে কনভার্ট করলাম না, কেমন? এখন কথা হচ্ছে, এই ঘন্টার কাঁটার এইখানেও একটা বিন্দু আছে, এইখানেও একটা বিন্দু আছে, এখানেও একটা বিন্দু আছে, এখানেও একটা বিন্দু আছে, এরকম অসংখ্য বিন্দু দিয়েই তো ঘন্টার কাঁটাটা তৈরি বা মিনিটের কাঁটাটা তৈরি। তো এই প্রত্যেকটা বিন্দুই কিন্তু 60 মিনিটে 2 পাই রেডিয়ান করে ঘুরছে, প্রত্যেকটাই 360 ডিগ্রি করে ঘুরছে। তার মানে পুরা কাঁটাটার কৌণিক বেগ কিন্তু সেম, কিন্তু পুরা কাঁটাটার রৈখিক বেগ কিন্তু সেম না। কারণ ভি ইকুয়াল টু ওমেগা আর, ওমেগা যদিও সেম আছে, সবার আর কিন্তু এখানে সেম না। দেখো, এই বিন্দুটার আর কিন্তু এতটুকু, এই বিন্দুটা যখন ঘুরে সে কিন্তু এই রাস্তায় ঘুরতেছে, আর এই বিন্দুটা যখন ঘুরে সে কিন্তু এই রাস্তায় ঘুরতেছে। তাহলে একদম বাইরের দিকের যে বিন্দুটা, এই বিন্দুটা কিন্তু বেশি রাস্তা অতিক্রম করতেছে, তার মানে এই বিন্দুটার রৈখিক বেগ কিন্তু বেশি। আর এই বিন্দুটা কিন্তু কম রাস্তা ঘুরতেছে, তার রৈখিক বেগ কিন্তু কম, কারণ তার আর কম, তার ব্যাসার্ধ কম। আর এই বড় বিন্দুটার ব্যাসার্ধ বেশি, তো তার আরো বেশি। এই জন্য এখানে বলছে যে দূরবর্তী গরুটা, ধান মারার সময় যখন গরু যখন ঘোরে, সবচেয়ে বাইরের দিকে গরুটা সবচেয়ে বেশি বেগে ঘুরতে থাকে। তেমনি দূরবর্তী কাঁটারও কিন্তু রৈখিক বেগ সবচেয়ে বেশি, আর নিকটবর্তী কাঁটার রৈখিক বেগ কম। ভেবেচিন্তে বলো তো, একদম সেন্টারের যে বিন্দুটা, সেন্টারের বিন্দুটা, এই বিন্দুটার কিন্তু কৌণিক বেগ 2 পাই রেডিয়ান পার মিনিট। বলতে হবে একদম সেন্টারের বিন্দুটা রৈখিক বেগ কত, কে পারে? সেন্টারের বিন্দুটা রৈখিক বেগ কত? আবির, হুমায়রা, মমিতা, কে পারে? এটার কৌণিক বেগ তো এটাই, অবশ্যই জিরো, অবশ্যই জিরো। মমিতা তো সঠিক, জিরো। কারণ সেন্টারের বিন্দুটার রৈখিক বেগ হবে 0 × ওমেগা, কারণ তার কোনো আরই নাই, তাহলে তার রৈখিক বেগ শূন্য। কেমন? মহাকর্ষ চ্যাপ্টারে গেলে আমি তোমাদের দেখাবো, মেরুবিন্দুতে থাকা কোনো মানুষের রৈখিক বেগ কিন্তু জিরো। কারণ পৃথিবীর মেরুতে থাকা মানে সে আসলে দৌড়াচ্ছেই না, বিষুবে থাকা মানে সে অনেক বেগে দৌড়ায়। এটা আমরা মহাকর্ষ চ্যাপ্টার পড়লে তখন আমরা দেখবো, এই লজিকটা কাজে লাগাবো। আচ্ছা, তাহলে কৌণিক বেগ আর রৈখিক বেগের মধ্যে সম্পর্ক এটা আমাদের হইছে ভি ইকুয়াল টু ওমেগা, এটা আমরা পারি। এর ভি ইকুয়াল টু ওমেগা ক্রস আর, এটা আমরা পারি, এটা আমাদের হইছে। তারপরে কৌণিক ত্বরণ, এটাও ঠিক আগের মতোই দেখো, আমরা পড়ছি যে এ ইকুয়াল টু ভি/টি, তো এখন হচ্ছে আলফা ইকুয়াল টু ওমেগা/টি, এটার মাত্রা পড়ছি আমরা একক পড়ছি, এটা আমাদের ডান। রৈখিক ত্বরণ আর কৌণিক ত্বরণের মধ্যে রিলেশন, এটাও দেখো ওইভাবেই পড়া যায়, এস ইকুয়াল টু আর থিটা আর, ভি ইকুয়াল টু ওমেগা আর, এ ইকুয়াল টু আলফা, সেম, একদম সেম, সিমিলার পড়া। কৌণিক ভরবেগ, এটা আমরা একটু আগে পড়ছি, এল ইকুয়াল টু আর ক্রস পি, এটা আমরা পড়ছি। এবং এটার যে এককটা দেখো, এককটা আমরা পড়ছি, মাত্রাটা আমাদের এখানে আছে কেজি মিটার স্কোয়ার সেকেন্ড ইনভার্স ওয়ান, সেখান থেকে আমরা মাত্রাটা বের করতে পারি। গেল। এই যে আমাদের রৈখিক বেগ আর কৌণিক বেগের যত ইকুয়েশন আছে, সরি, রৈখিক আর কৌণিক রাশিগুলোর যত ইকুয়েশন আছে, সেগুলোকে আমরা একসাথে করে একবারে গুছাই দিছি। এটা একবার রিভিশন দিলেই হয়ে যাবে। এরপর তোমার কিছু উপপাদ্যের লাইন আছে আমাদের বইতে, 4.24 নাম্বার আর্টিকেলে। উপপাদ্যের লাইনগুলো থেকে ভাই একটু বলি। গত 25 বছরে এই উপপাদ্য থেকে কখনোই কোনো প্রশ্ন আসে নাই, লম্ব অক্ষ উপপাদ্য থেকেও আসে নাই, সমান্তরাল অক্ষ উপপাদ্য থেকে আসে নাই, কখনোই আসে নাই। তাও যেহেতু আমরা এবার মানে কোনো কিছুই বাদ দিতে চাচ্ছি না, তো এইটা শুধু মাথায় রাখতে হবে, লম্ব অক্ষ উপপাদ্য যদি আসে
জাস্ট সমীকরণটা দিয়ে বলতে পারে নিচের কোনটা লম্ব অক্ষ উপপাদ্য, অথবা এই সমীকরণটা নিচের কোন উপপাদ্য বোঝায়, এই ধরনের প্রশ্ন আসতে পারে, যেহেতু এগুলো অনুশীলনীতে টাচ করতেছে। তো সমান্তরাল অক্ষ উপপাদ্যের জন্য তাই, তুমি জাস্ট ইকুয়েশন যেটা মনে রাখবে, হয়ে গেল। এবার জড়তার ভ্রামক শুরু করার আগে, জড়তার ভ্রামক নিয়ে ভাই কিছু কথাবার্তা বলবো। জড়তার ভ্রামকটা মিস হয়ে গেছে স্লাইডের মধ্যে, শোনো। জড়তার ভ্রামক জিনিসটা আসলে কি, এটা একটু বুঝতে হবে। শোনো, জড়তার ভ্রামক মানে হচ্ছে বস্তুর আঘাত করতে পারার ক্ষমতা। তুমি, জড়তার ভ্রামক হচ্ছে কৌণিক রাশি, এটা ভরের সাপ্লিমেন্ট। ভর আর জড়তার ভ্রামক মোটামুটি সিমিলার জিনিসই বোঝায়। মনে করো তুমি কোনো একটা জিনিসকে ঘুরাচ্ছ, এটা ঘুরতে ঘুরতে গতিপথের কোনো কিছুকে যত জোরে আঘাত করতে পারবে, কত জোরে আঘাত করতে পারবে, এটা তার জড়তার ভ্রামক থেকে আমরা পাই। এটা আমাদের রিয়েল লাইফে খুবই ইম্পর্টেন্ট, কারণ রিয়েল লাইফে দুনিয়ার সবকিছু আসলে ঘুরতেছে। কোনো একটা উল্কা পৃথিবীতে এসে পড়বে, সেটা অবশ্যই একটা সার্কুলার মোশনে, সেটা একটা কোনো একটা প্যারাবোলিক মোশনে, কোনো একটা হাইপারবোলিক মোশনে সে ঘুরতেছে। সে পৃথিবীতে যদি আল্লাহ না করুক হিট করেও, সে ওই একটা প্যারাবোলিক মোশনে এসে হিট করবে, বা একটা সার্কুলার মোশনে এসে দেন হিট করবে। তার মানে সে পৃথিবীতে কতটুকু ইম্প্যাক্ট ফেলবে, কতটুকু মেগাটন বোমের সমান ইম্প্যাক্ট ফেলতে পারবে, পৃথিবীর কতটুকু ক্ষয়ক্ষতি হবে, এটার জন্য আমাদের জড়তার ভ্রামকটা হিসাব করা লাগে। কোনো কারণে যদি চাঁদ আল্লাহ না করে ঘুরতে ঘুরতে যদি পৃথিবীর উপর এসে পড়ে, তাহলে আমাদের কতটুকু ক্ষয়ক্ষতি হবে ম্যানকাইন্ডের, এটা আমরা জড়তার ভ্রামক হিসাব করে পাই। তো যে কোনো জায়গাতে যখন ধরো আমরা ধরো দূরবর্তী কোনো আকাশ থেকে কোনো কিছু পৃথিবীর দিকে ছুটে আসতেছে, আগামী 30 বছর পরে সে হিট করতে পারে, 20 বছর পরে সে হিট করতে পারে, কোনটা 10 বছর পরে সে হিট করতে পারে, এগুলো নিয়ে কিন্তু কন্টিনিউয়াস গবেষণা চলছে। তো কোন অবজেক্টটাকে আমরা বেশি বিপজ্জনক মনে করব, কোন অবজেক্টটাকে আমরা হিট করা থেকে পৃথিবীকে বাঁচানোর জন্য চেষ্টা করব, এটার জন্য বিজ্ঞানীদের ডিসাইড করতে হয় কোন অবজেক্টটা জড়তার ভ্রমণ বেশি, ওই অবজেক্টটাকে আমরা আগে টার্গেট করবো, যে না এইটাকে আমরা আগে ডেভিয়েট করব, পৃথিবীর কাছে আসতে দিব না। ডেভিয়েট করার নিয়মটা কি, মানে বর্তমানে এই প্রযুক্তি অ্যাপ্লাই হচ্ছে। ধরো পৃথিবী থেকে আমরা কোনো একটা কিছুকে ওই অবজেক্টটার দিকে ছুড়ে মারি, ছুঁড়ে মারার পর আমাদের পৃথিবী থেকে ছুঁড়ে মারা বস্তুটা খুবই ছোট, খুবই ছোট একটা হালকা বস্তু আমরা ছুঁড়ে মারি। এটা মারার পরে আমাদের টার্গেট হচ্ছে এটা কি ওই গতিশীল বস্তু বা ওই উল্কাটাকে এটা হিট করবে। হিট করলে কি হবে, এটার গতিপথ ডেভিয়েট হয়ে যাবে। তুমি দেখবা ব্যাটসম্যানরা যখন খুবই 140 কিলোমিটার পার আওয়ারের কোনো বলকে ফেস করে, তুমি দেখবা অনেক ব্যাটসম্যান যারা পেছনের দিকে খেলতে নামে, ধরো 8 নাম্বার বা 9 নাম্বারে খেলতে নামে, অত ভালো করে ব্যাটও ধরতে পারে না, তার দেখা যায় খুব ফাস্ট পেস বোলারের বল ওইভাবে ফেস করতে পারে না। বাট দেখা যায় 140 কিলোমিটারের একটা আওয়ারের একটা বল আসছে, ব্যাটের কোনায় লেগে অনেক দূরে ডেভিয়েট হয়ে দেখা গেল উইকেট কিপার, তারপর তোমার স্লিপের প্লেয়ারদের ফাঁকি দিয়ে এটা 4 হয়ে গেছে। এরকম হয় কিন্তু, বেশি স্পিডে চলা বস্তুর গায়ে হালকা একটু টোকা দিলেও এটার গতিপথ অনেক চেঞ্জ হয়ে যায়। তো আমরা এই বুদ্ধিটা অ্যাপ্লাই করি এই সমস্ত ক্ষেত্রে। তো এই সমস্ত ক্ষেত্রে জড়তার ভ্রামক হিসাব করাটা আমাদের খুবই জরুরি। মনে করো আমি এই তোমার সামনে একটা এরকম করে লাঠি ঘোরাচ্ছি, তুমি দেখলা ফসল ভাই লাঠি ঘোরাচ্ছে, তুমি ভাবলা এত ইম্পর্টেন্ট একটা ইন্টারেস্টিং ঘটনা, জীবনে কখনো দেখি নাই ভাইয়া লাঠি ঘোরাচ্ছে, কাছ থেকে গিয়ে দেখি। তুমি তোমার মুখটা এখানে ঘোরানোর পথে পেতে দিলা, তুমি বাড়ি খাবা না? কত জনে বাড়ি খাবা এটা ডিপেন্ড করো জড়তার ভ্রমণের উপর। তো তুমি এখানে আমাকে দুইটা জিনিস বেসিক থেকে জবাব দিবা, তোমার অন্তর কি বলে সেখান থেকে জবাব দিবা। সেটা হচ্ছে, মনে করো তুমি বাসায় চোর ঢুকছে, তুমি একটা লাঠি দিয়ে চোরটাকে মারতে চাও। হ্যাঁ, তুমি দুই ভাবে চোরটাকে মারতে পারো। একটা হচ্ছে তুমি লাঠির এক মাথায় ধরে মারতে পারো, ঘুরায় ঘুরায় মারতে পারো, অথবা তুমি লাঠির মাঝখানে ধরে মারতে পারো। বলো তো তুমি কোথায় ধরে মারবা, মারলে চোরটা বেশি ব্যথা পাবে? তুমি লাঠির এক মাথায় ধরে মারবা নাকি মাঝখানে ধরে মারবা, কি মনে হয়? তোমার ব্রেন কি বলে? অবশ্যই এক প্রান্ত ধরে মারবা, কারণ এক প্রান্ত ধরে মারলে জড়তার ভ্রামক বেশি হয়, মাঝখানে ধরে মারলে জড়তার ভ্রামক কম হয়। ঠিক আছে, কারণ তুমি দেখো প্রতি মুহূর্তে, প্রতি মুহূর্তে তুমি যখন মাঝখানে ধরে মারবা, লাঠির কিন্তু অর্ধেক কিন্তু ওই চোরের মাথায় গিয়ে পড়বে, রাইট? আর তুমি যখন এক প্রান্ত ধরে মারবা, পুরা লাঠির বাড়িটা চোর খাবে, রাইট, তাই না? তো এক প্রান্তে তোমার ধরো এইটাকে আমরা যদি ফিজিক্সের ভাষায় ইয়ে করে কনভার্ট করি, যে একটা লাঠি ঘুরতেছে, একটা দণ্ড ঘুরতেছে, আমার হাতটা কিন্তু এক প্রান্তে ধরে রাখছে, তার মানে দণ্ডটা একটা অক্ষের সাপেক্ষে ঘুরতেছে, অক্ষটা হচ্ছে আমার আঙুল, এই আঙুলের সাপেক্ষে ঘুরতেছে, আঙুলটা দ্বন্দ্বের কোথায়, এক প্রান্ত দিয়ে আছে। তো আমরা বলবো অক্ষ যদি দণ্ডের এক প্রান্তে থাকে, তাহলে দণ্ড যখন ঘুরবে তখন তার জড়তার ভ্রামক বেশি হবে, আর অক্ষ যখন দণ্ডের মাঝখানে থাকবে তখন জড়তার ভ্রামক কম হবে। কেমন? তো এই জিনিসটা আসো আমরা একটু জড়তার ভ্রামকের জন্য দেখি। দেখো, সরু সুষম ঘূর্ণায়মান দণ্ড, দেখো সরু সুষম দণ্ডের জন্য যদি অক্ষ যদি মধ্যবিন্দুতে থাকে, তখন জড়তার ভ্রামক হচ্ছে এইটা, দেখো ml²/12। আর সরু সুষম দণ্ডের প্রান্তবিন্দু দিয়ে যদি অক্ষ থাকে, মানে দণ্ডের এক প্রান্তে আমি ধরে আছি, তখন যদি দণ্ডটা ঘোরে তখন তার জড়তার ভ্রামক হচ্ছে ml²/3। আমার বিশ্বাস তুমি বুঝতেছো, ml²/12 কিন্তু ছোট, ml²/3 কিন্তু বড়।
তো এক প্রান্ত ধরে মারলে জড়তার ভ্রামক বেশি, কথা বোঝা যাচ্ছে? তো এই জিনিসটা কিন্তু বোঝা লাগবে। আবার তুমি দেখো এখানে বলা আছে যে এম ভরের এবং আর ব্যাসার্ধের পাতলা চাকতির জন্য, চাকতি, চাকতি, আমাদের বইতে দুইটা গোলাকার বস্তু আছে, একটার নাম হচ্ছে চাকতি, একটার নাম হচ্ছে রিং। বলতে হবে, বলতে হবে চাকতি আর রিং এর মধ্যে কোনটা ফাঁপা কোনটা নিরেট। রিং হচ্ছে ফাঁপা আর চাকতি হচ্ছে নিরেট। চাকতি কেমন জানো? তোমার ছোটবেলায় সিডি দেখছো না, সিডি ডিভিডি? সিডি ডিভিডি হচ্ছে চাকতি, আর রিং হচ্ছে আংটির মতো আর কি, যেটাকে বাংলায় বলে বলয়, বলয়। তো যদি কোনো একটা বস্তু বৃত্তাকার রিং হয়, সেটার জড়তার ভ্রামক এক ধরনের হবে। যদি এটা একটা নিরেট চাকতি হয়, তার জড়তার ভ্রামক এক ধরনের হবে। রিং হইলে তার জড়তার ভ্রামকের মান হবে m r², আর চাকতি হইলে জড়তার ভ্রামকের মান হবে m r²/2। তো এটা আমরা একটু এইভাবে মনে রাখবো, শোনো, এটা এইভাবে মনে রাখবো। যে কোনো বস্তু যদি ঘোরা শুরু করে, সেটা কিন্তু একটা বৃত্তের রূপ নেয়। দেখো একটা ফাঁপা বৃত্তের রূপ নিচ্ছে, কিন্তু রিং এর মতো একটা বৃত্তের রূপ নিচ্ছে। তো যে কোনো একটা ঘূর্ণায়মান বস্তু হইলেই তো তার জড়তার ভ্রামক থাকবে, তাই না? তাহলে ঘূর্ণায়মান বস্তুর জন্য সবচেয়ে সিম্পল শেপ হচ্ছে রিং, আর সবচেয়ে সিম্পল জড়তার ভ্রামকের ফর্মুলা হচ্ছে m r²। তার মধ্যে কোনো হাফ নাই, কোনো 1/3 নাই, কোনো 1/12 নাই, কিচ্ছু নাই। তাহলে দুনিয়ার সবচেয়ে সিম্পল শেপ হচ্ছে রিং, সবচেয়ে সিম্পল জড়তার ভ্রামকের ফর্মুলা হচ্ছে m r², কোনো হাফ টাফ নাই। কেমন? আচ্ছা, এবার সরল রৈখিক দণ্ডের জন্য জড়তার ভ্রামক দুই ধরনের হতে পারে। এক প্রান্তে ধরে যদি মারো তাহলে জড়তার ভ্রামক বেশি, ml²/3। যদি মাঝখানে ধরে মারো জড়তার ভ্রামক কম, ml²/12। অন্য সব ক্ষেত্রে জড়তার ভ্রামক ml²/2। আবার বলি, কি বললাম? দুনিয়ার সবচেয়ে সিম্পল শেপ হচ্ছে রিং, সবচেয়ে সিম্পল উত্তর হচ্ছে m r²। সরু সুষম দণ্ডের জন্য দুই ধরনের জড়তার ভ্রামক হতে পারে। এক প্রান্তে ধরে মারলে উত্তর হচ্ছে বড়, ml²/3। মাঝখানে ধরে মারলে উত্তর হচ্ছে ছোট, ml²/12। এছাড়া বাদ বাকি দুনিয়া সব ml²/2। তুমি যদি এই পাঁচটা মনে রাখো, এই পাঁচটা, তাইলে তোমার এই যে এগুলো তো আমাদের হয়ে গেল, মাত্রই পড়লাম এগুলো। তোমার বইতে এই যে 4.30-এর মধ্যে একটা বিশাল বড় ছক আছে, এই পুরাটাকে আমরা বাদ দিচ্ছি। আমরা অনুশীলনের অবজেক্টিভের মধ্যে যেই এই জড়তার ভ্রামকের মানগুলো নিয়ে কাজ করছে, অঙ্ক করছে, বা তোমার যেই জড়তার ভ্রামকের মানগুলো অপশন হিসেবে আছে, সেগুলাকেই ভাইয়া তুলে এই পাঁচটার মধ্যে আটাইছি। কেমন? এখন ভাইয়া তোমাকে এখান থেকে ম্যাথ আসলে তুমি কিভাবে অ্যান্সার করবা সেটা তোমাকে একটু বলে দিব, ভেবেচিন্তে একটু মনোযোগ দিয়ে শুনবা। দেখো, হ্যাঁ ওটা লাগবে না, দেখো। এখন তোমার একটা জিনিস বলি, সেটা হচ্ছে এই যে দেখো, এক একটা জড়তার ভ্রামক এক এক রকম, এক একটা জড়তার ভ্রামক এক এক রকম। এইটা আমাদের বইয়ের ফিজিসিস্টদের পছন্দ হয় নাই। তারা চাইছে জড়তার ভ্রামকের একক যেহেতু কেজি/মিটার², মানে জড়তার ভ্রামকের একক দেখলে কিন্তু মনে হয় যে জড়তার ভ্রামকের ইকুয়েশন হওয়া উচিত m r²। আসলেই তাই, দেখো, মানে এই যে আমরা যখন রিং এর কথা বলছিলাম যে ঘূর্ণায়মান বস্তু তার জড়তার ভ্রামক কত, এটা কিন্তু m r²ই। আর ঘূর্ণায়মান বস্তু মানেই তো গোল গোল করে ঘুরবে, ন্যাচারালি মাথার মধ্যে তো এই জিনিসটাই আসে, তো তার জড়তার ভ্রামক হচ্ছে m r²। তারা চাইছে দুনিয়ার সমস্ত জড়তার ভ্রামকের ফর্মুলাকে m r² কনভার্ট করতে, সবগুলাকে। যেমন তারা চাইছে এই ml²/3 এটাকে ml² কনভার্ট করতে। কিভাবে? তারা বলছে ধরে নাও mr² = ml²/3, ধরে নাও, কনভার্ট করে ফেলো। তো কনভার্ট করার জন্য অবশ্যই তুমি দেখো এখানে r² এর মান কিন্তু অবশ্যই l²/3 হইতে হবে। তার মানে r এর মান কি হইতে হবে? l/√3। এটাকে আমরা বলি চক্রগতির ব্যাসার্ধ। তাহলে চক্রগতির ব্যাসার্ধ কি? চক্রগতির ব্যাসার্ধ হচ্ছে তুমি যে বস্তুটাকে নিয়ে কাজ করতেছো, এই যে দণ্ডকে নিয়ে কাজ করতেছো, এটা যদি দণ্ড না হয়ে একটা বিন্দু হইতো, দণ্ড না হয় যদি একটা বিন্দু হইতো, এবং এই বিন্দুটা যদি গোল গোল করে ঘুরতো, তাইলে তার ব্যাসার্ধ কত হইতো? এই ব্যাসার্ধকে বলে চক্রগতির ব্যাসার্ধ। চক্র ঘুরতেছে এরকম কিছু একটা বোঝাচ্ছে। আবার বলি, তুমি যে বস্তুটাকে নিয়ে কাজ করতেছো, সেটা কি চাকতি, নাকি সেটা রিং, নাকি সেটা আংটি, নাকি সেটা তোমার দণ্ড, এটা চিন্তা করো না। তোমার বস্তুটা যে যেমনই হোক, তুমি তাকে একটা বিন্দু কল্পনা করো, বিন্দু কল্পনা করে তাকে তুমি যদি ঘুরাও, তাহলে তার সূত্র তো m r², রাইট? তার ব্যাসার্ধ কত? তার ব্যাসার্ধ যেটা পাবা এটাই হচ্ছে তোমার চক্রগতির ব্যাসার্ধ। তাইলে তোমার এই যে সরু সুষম দণ্ডের মধ্যবিন্দুর জন্য ঘূর্ণায়মানের জন্য জড়তার ভ্রামক এত, তার চক্রগতির ব্যাসার্ধ কত, এটা যদি জিজ্ঞেস করে, তাহলে তুমি একটা সমীকরণ নিবা m r², নিয়ে ওইটাকে তোমার জড়তার ভ্রামকের সমান সমান ধরবা, ধরে তুমি আর এর মানটা বের করবা, r = l/√12। এটা হচ্ছে ফর্মুলা।
এবার মুখস্থটা বলি। মুখস্থের নিয়ম হচ্ছে, তুমি তোমার জড়তার ভ্রামকের সূত্র জানো, চক্রকৃতির ব্যাসার্ধ জিজ্ঞেস করলে জাস্ট ভরটাকে কেটে দিবা, বাকিটাকে রুট করে দিবা। ভরটাকে কেটে দিবা, বাকিটাকে রুট করে দিবা, ভরটাকে কেটে দিবা, বাকিটাকে রুট করে দিবা, ভর কেটে দাও, বাকিগুলোকে রুট করে দাও, তাইলেই তোমার চক্রকৃতির ব্যাসার্ধ চলে আসবে। ঠিক আছে? এখন কথা হচ্ছে, পরীক্ষায় যখন অঙ্ক আসবে, তখন আমরা অঙ্কে কখন কোন সূত্রে অ্যাপ্লাই করব, কখন আমরা এমআর স্কোয়ার ওয়ালা সূত্রে অ্যাপ্লাই করব, কখন আমরা বুঝবো চক্রগতির ব্যাসার্ধওয়ালা সূত্র চাইছে, আর কখন আমরা বুঝবো যে না, আমার এমএল স্কোয়ার বাই 12 বা এমএল স্কোয়ার বাই 3 ব্যবহার করতে হবে। আসো তোমাকে বলি। শোনো, মনে করো প্রশ্ন আসছে এটা, একটি বৃত্তাকার চাকতির ব্যাসার্ধ 1 মিটার, ভর 1 কেজি। আমি ভর আর ব্যাসার্ধের মানের মধ্যে ক্যাচাল করতে চাচ্ছি না, জাস্ট কোন সূত্রটা ব্যবহার করবো সেটা বলতে চাচ্ছি। একটি বৃত্তাকার চাকতির ব্যাসার্ধ 1 মিটার, তার ভর 1 কেজি, নিজ অক্ষের চারপাশে ঘুরছে, জড়তার ভ্রামক কত? এটা একটা। 2 নাম্বার, আবার বলতেছি, আবার বলতেছি, বৃত্তাকার চাকতি, ভর 1 কেজি, ব্যাসার্ধ সরি, চক্র গতির ব্যাসার্ধ 1 মিটার, জড়তার ভ্রামক কত? দেখো, আমরা বলছিলাম বৃত্তাকার চাকতি মানে সূত্র কিন্তু m² বাই 2, আর চক্রগতির ব্যাসার্ধ বলা মানে সূত্র কিন্তু m²। বস্তু যাই হোক, সূত্র m²। খেয়াল করে দেখো, প্রথম অঙ্কে বলছি বৃত্তাকার চাকতির ব্যাসার্ধ না চক্রগতির ব্যাসার্ধ, চাকতির ব্যাসার্ধ বলছি কিন্তু। তার মানে আমার জড়তার ভ্রামক হচ্ছে m²বাই 2, তার জন্য যে মানে আলাদা যে সূত্রটা, সেই সূত্রটা ব্যবহার করতে হবে। আর এইখানে দেখো দ্বিতীয় অঙ্কে বলে দিচ্ছি চক্রগতির ব্যাসার্ধ এত, তো তার ফর্মুলা কিন্তু অবশ্যই m²। এখন আর টু টু দেওয়া যাবে না, কারণ এখন চক্রগতির ব্যাসার্ধ লিখেই দিছে। তার মানে এখন এখানে যে যেটা দেয়া আছে, এটা নিজেই কিন্তু r/√2, এটা নিজেই কিন্তু r/√2। তার মানে তোমার ফর্মুলাটা যেটা ছিল m²বাই 2, সেটাকে তুমি কিন্তু চাইলে এইভাবে লিখতে পারো, r/√2 হোল স্কয়ার লিখতে পারো, মানে তুমি r/√2 এর ভ্যালুটা কিন্তু এখান থেকে পাচ্ছ। তো তোমার এটা কিন্তু m²বাই 2 তে বসাবা না, তুমি এটা mr² এই ফর্মুলায় বসাবা। এটা কি ক্লিয়ার? হ্যাঁ, মমিতার উত্তর ঠিক আছে। এখন কি বুঝতে পারছো? এটা বুঝতে পারলে আমাকে বলো তো দেখি, একটা সিলিন্ডার এর জড়তার ভ্রামক কত? m²বাই 2। যদি বলি সিলিন্ডারের ভর এত আর ব্যাসার্ধ এত, চক্রগতির ব্যাসার্ধ কত? তাহলে m²বাই 2। আর যদি বলি সিলিন্ডারের ভর এত, সিলিন্ডারের চক্রগতির ব্যাসার্ধ এত, নট সিলিন্ডারের ব্যাসার্ধ, সিলিন্ডারের চক্রগতির ব্যাসার্ধ এত, তখন ফর্মুলা কি? m²। ভালো কথা, যেহেতু এই যে একটা m²বাই 2 আবার m² ব্যবহার করতেছো, যেহেতু দুইটাই আর ব্যবহার করতেছো, কনফিউশন লাগতে পারে। এই জন্য আমরা বইয়ের বুদ্ধিটা ব্যবহার করব। বইয়ের বুদ্ধিটা হচ্ছে, চক্রগতির ব্যাসার্ধ দিলে তখন তুমি এটাকে আর বলবো না, এটাকে কে বলবা? mk²। কে বলবা? তাহলে যখন বলবে সিলিন্ডারের ভর এত ব্যাসার্ধ এত, তখন m²বাই 2। যখন বলবে সিলিন্ডারের ভর এত, সিলিন্ডারের চক্রগতির ব্যাসার্ধ এত, তখন mk²। আবার মনে করো বলবে একটা সরু সুষম দণ্ড, তার ভর এত, তার দৈর্ঘ্য এত, এখন কিন্তু ব্যাসার্ধ বলবে না, বলবে দৈর্ঘ্য, দৈর্ঘ্য এত যদি বলে, এবং যদি বলে যে এক প্রান্ত এক প্রান্তে দিয়ে ঘুরতেছে, তখন সূত্র কি? ml²বাই 3। যদি বলি একটা দণ্ডের ভর এত, একটা দণ্ডের চক্রগতির ব্যাসার্ধ এত, নট দৈর্ঘ্য, চক্রগতির ব্যাসার্ধ এত, এক প্রান্ত দিয়ে ঘুরতেছে, সূত্র কি? mk²। মধ্যবিন্দু দিয়ে ঘুরতেছে, সূত্র কি? এখন mk²। বোঝা যাচ্ছে? চক্রগতির ব্যাসার্ধ দেওয়া থাকলে আর অন্য কোনো ফর্মুলা দেখা যাবে না, mk² দিয়ে করতে হবে। এটাই দেখো তোমার এখানে, দেখো ভাইয়া ইকুয়েশন দিয়ে দিয়ে দিছে, দেখো এই যেটা k = √i/m, এটাই কিন্তু আসলে i = mk² থেকে আসছে। এটাকেই তোমার চেঞ্জ করলে i/m, এর রুট করলে কে বেরোয়। ঠিক আছে? তাহলে জড়তার ভ্রামক এর ঝামেলা আমাদের পড়া শেষ এখানে। এই জিনিসগুলো আমাদের লাগবে না, এগুলো কখনোই অ্যাডমিশন টেস্টে আসে না। কেন্দ্রমুখী এবং কেন্দ্র বিমুখী বলের ব্যবহার। দেখো তোমাদের আমি গতিবিদ্যা চ্যাপ্টারে একবার বলছিলাম
যে আমরা নিউটনের বলবিদ্যা চ্যাপ্টারে কেন্দ্রমুখী আর বিমুখী বল নিয়ে কথা বলবো। এর একটু বলি এখন, শোনো। কেন্দ্রমুখী এবং বিমুখী বলকে আমরা বলি কার্যহীন বল। বিশেষ করে কেন্দ্র বিমুখী যে বল তাকে আমরা বলি সিউডো ফোর্স, কাল্পনিক ফোর্স। বাংলায় বলে অলিক বল। অলিক, অবাস্তব। কেন? কারণ যখন তুমি কোনো কিছুকে ঘুরাবা তখনই এই বল এসে হাজির হবে। কেন্দ্র বিমুখী বল ঘূর্ণন গতি ছাড়া আসে না। যখনই ঘুরাবা তখনই সে এসে কি করবে? বস্তুটাকে স্পর্শক বরাবর ছিটকে টেনে নিয়ে যেতে চাইবে। যেহেতু তুমি যে ঘুরাচ্ছ, তুমি যেমন কেন্দ্র বরাবর যে টানতেছো এটা হচ্ছে ব্যাসার্ধ বরাবর টানতেছো, আর সে স্পর্শক বরাবর টেনে নিতে চায়। তো স্পর্শক বরাবর সরণ হচ্ছে, আর তোমার ব্যাসার্ধ বরাবর হচ্ছে বল হচ্ছে। তো এই বল আর সরণের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। আর তুমি জানো এফ আর এস এর মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হলে সেখানে শূন্য কাজ হয়। যেহেতু এই বল দ্বারা কোনো কাজ হয় না, এই জন্য এই বলকে আমরা বলি অলিক বল বা অবাস্তব বল। বা বাংলায় আমরা গতিবিদ্যা চ্যাপ্টারে পড়ছি কার্যহীন বল। কাজ শক্তি ক্ষমতা চ্যাপ্টারে গেলে আমরা এটা পড়বো, কার্যহীন বলের কথা পড়বো। তো বুঝতেই পারতেছো কেন্দ্র বিমুখী বল আসবে তখনই যখন জিনিসটা ঘূর্ণন গতি হবে। তো ঘূর্ণন গতির জন্য আমাদের কি লাগবে? দৃষ্টান্তগুলো লাগবে, মানে এক্সাম্পল গুলার হেডলাইন লাগবে। দেখো রাস্তার ব্যাংকিং, এটা কিন্তু একটা ঘূর্ণন গতি। এটা কিরকম আমি বলি তোমাকে। তোমরা এটা একটা দেখাই তোমাকে, তাহলে ভালো বুঝবা। এই যেটা দেখো তো, এই জিআইএফটা দেখা যাচ্ছে? আবার দেখাই দাও। দেখা যাচ্ছে গাড়ি একটা যাইতেছে যে রেসিং ট্র্যাক গুলাতে বাঁকের রাস্তাগুলা এইরকম বাঁকানো থাকে, এরকম উঁচা থাকে আর কি। বুঝছো? যেখানে মোড় নিবে রাস্তাগুলো এরকম বাঁকানো থাকে। বুঝছো? ধরো তুমি দেখছো না এরকম যে বাইকাররা বা সাইকেল আরোহীরা যখন রাস্তা বাঁক নেয় তখন তারা কি করে? বাঁক নেওয়ার সময় তাদের কিন্তু একটা কেন্দ্র বিমুখী বল তাদেরকে রাস্তা থেকে ছিটকায় নিয়ে যেতে চায়। হ্যাঁ, ছিটকায় নিয়ে যেতে চায়। তো তখন তারা হচ্ছে এই ছিটকানোটাকে মানে ইয়া করার জন্য, ক্যান্সেল আউট করার জন্য তারা ইচ্ছা করে বাঁকের দিকে একটু ঝুঁকে পড়ে, এভাবে বেঁকা হয়ে যায়। দেখছো এরকম বেঁকা হয়ে যায় যে তোমার হচ্ছে এরকম করে যায় আর কি। তোমার এই যে এরকম। এখন যে গাড়ির যে ড্রাইভারদের পক্ষে, যারা যারা চার চাকা গাড়ি চালায় তাদের পক্ষে তো এরকম বেঁকা হয়ে যাওয়া সম্ভব না, তাই না? তো হাইওয়েতে যেখানে তোমার রাস্তায় অনেক স্পিড বেশি তোলা যায়, ধরো 80 কিলোমিটার/আওয়ার স্পিড তোলা যায়, বা এরকম রেসিং ট্র্যাকে তখন কি করা হয়? রাস্তাগুলোকেই মোড় নেওয়ার সময় বাঁকায় দেওয়া হয়, যেন ড্রাইভারের যেন রাস্তাটা যেন বেশি বাঁক নিয়ে এসে যেন পার হইতে পারে। তো তোমার তার মানে রাস্তার ব্যাংকিং এটা একটা ঘূর্ণায়মান গতির এক্সাম্পল। সাইকেল আরোহীর বাঁক নেয়া এটা ঘূর্ণায়মান গতির এক্সাম্পল। সেন্ট্রিফিউজ এটা ঘূর্ণায়মান গতির এক্সাম্পল। তোমরা কি সেন্ট্রিফিউজ যন্ত্রের নাম শুনছো না? ব্লাড চ্যাপ্টারে সেন্ট্রিফিউজ যন্ত্র হচ্ছে এমন একটা যন্ত্র যেটার মধ্যে রক্ত দেওয়ার পর সেটা এইভাবে গোল 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 করে ঘুরতে থাকে। এই যে সেন্ট্রিফিউজ যন্ত্র হচ্ছে তোমার এই রিয়েল লাইফে দেখতে এরকম। এটাকে আমি একটু স্লো করছি, এটা আর একটু ফাস্ট করে আর কি। এটা কি হয়, রক্ত রসে রক্ত কণিকাগুলো আলাদা হয়ে যায়। ধরো কারো বডিতে ডেঙ্গুর কারণে ধরো তার বডিতে প্লাটিলেট কমে গেছে, তো তার বডিতে রক্ত লাগবে না, তার বডিতে প্লাটিলেট লাগবে। তখন কি করে? ব্লাড ডোনারের কাছ থেকে রক্ত নিয়ে সেই রক্তটাকে এরকম সেন্ট্রিফিউজ যন্ত্রে দিয়ে প্লাটিলেট গুলোকে আলাদা করা হয়। আলাদা করে প্লাটিলেটটাকেই ওই রোগীর রক্তের মধ্যে ইনপুট দেওয়া হয় যেন রোগী যেন ভালো হয়ে যায় আর কি। তো সেন্ট্রিফিউজ যন্ত্র মানেও কিন্তু গোল গোল করে এরকম করে দেওয়া ঘুরতেছে। হ্যাঁ। আচ্ছা, এবার দেখো গ্রহগুলোর গতি। যে কোনো গ্রহ ঘুরলে এটা বাঁক নিচ্ছে এটা বলার দরকার নেই, গ্রহ গতি মানে গ্রহ ঘুরতেছে এটা বোঝা যায়। তো এটা একটু খেয়াল রাখবা, পরীক্ষার প্রশ্ন ভাবে আসবে। নিচের কোনটা কেন্দ্রমুখী বিমুখী বলের উদাহরণ না? অপশনে হয়তো থাকবে এরকম সাইকেল আরোহীর বাঁক নেয়া, সাইকেল আরোহীর গতি। তখন উত্তর হবে সাইকেল আরোহীর গতি। এটা কেন্দ্রমুখী বিমুখী বলের উদাহরণ না, কারণ সাইকেলের গতি শুনলে এটা ঘূর্ণন গতি হবে এটা জরুরি না। সাইকেল আরোহীর বাঁক নেয়াটা ঘূর্ণন গতি, এটা ঠিক আছে। গ্রহগুলোর গতি ঘূর্ণন গতি, এটা ঠিক আছে, কিন্তু সাইকেল আরোহীর গতি ঘূর্ণন নাও হইতে পারে, তো এটা খেয়াল রাখবা। আর তোমার যত বইয়ের যতগুলো এরকম করে তোমার ঘূর্ণনের এক্সাম্পল আছে সেগুলোকে ভাই একসাথে করে দিছি। রাস্তার ব্যাংকিং, সেন্ট্রিফিউজ যন্ত্র, সাইকেলের বাঁক নেয়া, গ্রহগুলোর গতি, রাস্তায় যানবাহনের বাঁক, যানবাহনের রাস্তার বাঁক, পানি ভর্তি বালতির উলম্ব তলে আবর্তন। পানি ভর্তি বালতিকে যদি আমরা এইভাবে করে গোল গোল করে ঘুরাই তখন কিন্তু তোমার এই কেন্দ্রবিমুখী বলের কারণে কিন্তু একটা ম্যাজিক হয়। ম্যাজিকটা কি জানো? তুমি যদি বালতির মধ্যে পানি নাও, পানি নিয়ে যদি বালতির মুখটা বন্ধ না করো, তারপর বালতিটাকে তুমি যদি এইভাবে গোল 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 করে ঘোরাও, তখন কি হবে জানো? বালতির মুখ কিন্তু তোমার দিকে। এই যে বালতির মুখ তোমার দিকে, তুমি মাঝখানে দাঁড়ানো, তো বালতির পানিগুলো তো তোমার দিকে ছুটে আসার কথা, রাইট? কিন্তু বালতির একটা কেন্দ্র বিমুখী বলে কাজ করে। তুমি যদি ডেফিনিট বেগে ঘোরাইতে পারো তাহলে বালতির পানির বাইরের দিকের ফোর্স আর ভিতরের দিকের ফোর্স সমান হইলে বালতির পানি মুখ দিয়ে বেরোবে না। তো বালতিটা তুমি গোল গোল করে ঘুরাবে কিন্তু পানি বালতির মুখ থেকে বেরোবে না। সার্কাসের খেলোয়াড়রা কিন্তু এরকম কোন একটা পাত্রের মধ্যে
তেল সহ আগুন নিয়ে দেন তারা গোল গোল করে মাথার উপর ঘোরায়, এবং সেই আগুন তাদের মুখ পোড়ায় দিবে দিবে করেও দেয় না, কারণ তারা এখানে একটা ফিজিক্স অ্যাপ্লাই করে, ফিজিক্সটা হচ্ছে এটা। তো এটা আমাদের একটা অঙ্ক হিসেবে কাজে লাগতে পারে যে আমরা একটা পানি ভর্তি বালতি ঘুরাবো, সর্বোচ্চ কত বেগে ঘুরাইলে বালতির পানি বালতির মুখ দিয়ে বেরোবে। দেখো, আমাদের এখানে বালতির পানির ওজন হচ্ছে mg, এবং বালতি যে পরিমাণ কেন্দ্র বিমুখী বল বাইরের দিকে ফেস করে এটা হচ্ছে mv²/r। যদি এই ওজন আর mv²/r কে আমি লেভেল করতে পারি, মানে সার্কাস যদি আমি খেলা দেখাই তাহলে আমি লেভেল করতে পারবো, অবশ্যই আমি ট্রেন্ড ভাবে আমি লেভেল করতে পারি, তাইলে এই বালতির পানি মুখ দিয়ে বেরোবে না। তার মানে কাটা, তাহলে আমি লিখতে পারবো v² = rg, বা v √r/g। এটা কিন্তু আমাদের অনুশীলনের একটা অবজেক্টিভ, যে একটা পানি ভর্তি বালতিকে সর্বোচ্চ কত বেগে ঘোরানো যেতে পারে। উত্তর হচ্ছে √r/g। ভালো করে খেয়াল করো, জি কিন্তু কনস্ট্যান্ট। তার মানে তুমি যেই সুতাটা দিয়ে বেঁধে ঘুরাচ্ছ, সুতাটা যত বড় নিবা তুমি তত বেশি বেগে ঘুরাইতে পারবে বালতিটাকে। কথা বুঝছো? তুমি ম্যাক্সিমাম অ্যালাউড বেগের চাইতে যদি আরো বেশি বেগে ঘোরাও, তাহলে বালতিটা বাইরের দিকে ছিটকে চলে যাবে। তুমি যদি ম্যাক্সিমাম অ্যালাউড যে বেগ তার চেয়ে কম বেগে ঘোরাও, তাইলে অবশ্যই mv²/r কমে যাবে, mg এর পরিমাণ বেড়ে যাবে, তখন বালতির পানি তোমার মুখে এসে লাগবে। সার্কাসে খেলা দেখাইলে আগুন তোমার মুখে এসে লাগবে। তো এই অ্যালাউড বেগটা মেনটেন করে তোমার চালাইতে হবে। এবং এটা কিন্তু সূর্যের চারপাশে যে পৃথিবী ঘোরে, এটাও কিন্তু এই ফর্মুলা থেকে বলে দেওয়া যায়। তুমি দেখো, সূর্য থেকে পৃথিবী যত দূরে, তার উপর ডিপেন্ড করে পৃথিবী কত বেগে সূর্যকে কেন্দ্র করে ঘুরবে। তাহলে বুধ গ্রহ সূর্যের কাছাকাছি, বুধ গ্রহ থেকে সূর্যের দূরত্ব কম, তাহলে বুধ গ্রহ কম বেগ নিয়ে সূর্যের চারপাশে ঘোরে। বাট বুধে কিন্তু তাড়াতাড়ি বছর হয়, 88 দিনে 1 বছর হয়, পৃথিবীতে 365 দিনে 1 বছর। কারণ বুধের কক্ষপথ ছোট, তো বুধের বেগ কম হইলেও বুধ ছোট কক্ষপথ কম দিনে ঘুরে ফেলতে পারে। কিন্তু পৃথিবী বেশি কক্ষপথ জুড়ে ঘোরে, তো পৃথিবীর বেগ অনেক বেশি বুধের চাইতে, ঘোরার বেগটা, কিন্তু পৃথিবীর কক্ষপথটা বড় বলে পৃথিবীর বেশি দিন সময় লাগে। ব্যাপারটা এরকম আর কি। কেমন? তার মানে তুমি খেয়াল করো, বালতির পানি তুমি কত বেগে ঘোরাবা এটা কিন্তু বালতির পানির ভরের উপর ডিপেন্ড করে না। তার মানে পৃথিবী যে সূর্যের চারপাশে ঘোরে, এটা পৃথিবীর ভর কতটুকু তার উপর ডিপেন্ড করে, পৃথিবী ঘোরে না। এটা পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কতটুকু তার উপর ডিপেন্ড করে ঘোরে, দূরত্বের বর্গের সমানুপাতে। এই জিনিসগুলো আমাদের অনুশীলনের অবজেক্টিভে আছে। এগুলা, এই ব্যাখ্যাগুলা আমাদের মানে আত্মস্থ হওয়া লাগবে, বোঝা লাগবে আর কি। কেমন? এটা গেল। এবার হচ্ছে 4.35 সংঘর্ষ বা সংঘাত। রিয়েল লাইফে সংঘর্ষ দেখতে কেমন? এই যে এরকম হুট করে ঘটবে। কেমন? এখন ধরো, আমাদের এখানে বইয়ে দেওয়া আছে সংঘর্ষ দুই প্রকার, স্থিতিস্থাপক, অস্থিতিস্থাপক। এখন তোমার রিয়েল লাইফে যত সংঘর্ষ আছে সবই হচ্ছে অস্থিতিস্থাপক। অস্থিতিস্থাপক না, আসলে আংশিক স্থিতিস্থাপক বলা যায়। আংশিক স্থিতিস্থাপক সংঘর্ষ হচ্ছে রিয়েল লাইফে থাকে, অস্থিতিস্থাপক আর স্থিতিস্থাপকের মাঝামাঝি। আমাদের বাস্তবের সংঘর্ষগুলা যদি স্থিতিস্থাপক হইতো, এটা দেখতে কেমন হইতো? মনে করো তুমি রাস্তা দিয়ে যাচ্ছ, ফুটপাত দিয়ে হাঁটতেছো, তোমার সামনে একটা বাস এবং একটা ট্রাক বিপরীত দিক থেকে আসতেছে। তো তুমি বুঝতে পারলা যে অ্যাক্সিডেন্ট একটা হবে। তো যখন অ্যাক্সিডেন্ট হবে হবে ভাব, তখন কিন্তু আমাদের মধ্যে একটা অ্যাডভেঞ্চার অ্যাডভেঞ্চার ফিল কাজ করে। যদি আমরা ওই অ্যাক্সিডেন্টের ভেতরে না থাকি তো। মানুষ কিন্তু জন্মগতভাবেই মানুষ মানে ডিভাস্টেশন দেখতে পছন্দ করে, এই জন্য তো সিনেমা দেখবা মারামারি হচ্ছে, গোলাগুলি হচ্ছে, আমরা সেগুলো এনজয় করে টাকা পয়সা দিয়ে দেখতেছি, রাইট? তো মানুষ জন্মগতভাবে একটু হিংস্র প্রাণী। আমরা শিক্ষার মাধ্যমে আমাদের এই হিংস্র প্রবৃত্তি লুকায় রাখার চেষ্টা করি, বা একটু সভ্যভব্য হওয়ার আচরণ করার চেষ্টা করি, তাই না? তো তুমি ভিতরে ভিতরে একটা এক্সাইটমেন্ট নিয়ে তুমি দেখতেছো যে দূর থেকে একটা বাস একটা ট্রাক বিপরীত দিক থেকে আসতেছে। তো বুঝলা আজকে একটা বিরাট ফাটাফাটি হবে। তো তুমি বড় বড় চোখ করে তাকায় আছো। তোমাকে অবাক করে দিয়ে বাস আর ট্রাক যেটা বিপরীত দিক থেকে আসলো প্রচন্ড জোরে বাড়ি খাইলো, আবার টুইং করে দুই দিকে চলে গেল, কোনো অ্যাক্সিডেন্টই হইলো না। তুমি হতাশ। বাস্তবে কি এটা সম্ভব? সম্ভব না। যদি বাস্তবে এটা হইতো, তাহলে আমরা বলতাম এটা একটা পূর্ণ স্থিতিস্থাপক সংঘর্ষ হয়েছে। বাস্তবে এটা হয় না। বাস্তবে তার বদলে কি হয়, বাস ট্রাক দুইটা আসে, প্রচন্ড জোরে বাড়ি খায়, একটু বেকাতারা হয়ে নড়াচড়া করে, দেন ভচকায় পড়ে থাকে। এটা হচ্ছে বাস্তবে সংঘর্ষ, রাইট? এটাকে আমরা বলি আংশিক স্থিতিস্থাপক সংঘর্ষ। তাহলে অস্থিতিস্থাপক কোনটা? যদি বাস আর ট্রাক দুইটা আসতো বাড়ি খেয়ে, মনে হইতো যে বাড়িটা খাইছে, আর মনে হয় সিনেমার পরিচালক বলছে ক্যামেরা স্টপ, তো দুনিয়া স্টপ হয়ে গেছে, যদি এইভাবেই থাকতো তাহলে আমরা বলতাম এটা একটা অস্থিতিস্থাপক সংঘর্ষ। রিয়েল লাইফে এরকম হয়? এখানে তো হয় না। রিয়েল লাইফে বাস আর ট্রাক আসে, বাড়ি খায়, এরপর ভাঙ্গাচুরা দেন নড়াচড়া করে, দেন তারা থামে। মানে বাড়ি খেয়ে যদি মুহূর্তের মধ্যে চলে যাইতো তাহলে এটা হচ্ছে পূর্ণ স্থিতিস্থাপক। বাড়ি খেয়ে যদি মুহূর্তের মধ্যে থেমে যাইতো তাহলে এটা পূর্ণ অস্থিতিস্থাপক। বাড়ি খেয়ে
এটা মুহূর্তের মধ্যে চলেও যায় না, এটা মুহূর্তের মধ্যে থেমেও যায় না, একটু বাড়ি খেয়ে নড়াচড়া করে দেন থামে। এটা হচ্ছে মাঝামাঝি আংশিক স্থিতিস্থাপক। এগুলো হচ্ছে বাস্তব সংঘর্ষ। ধরো গাছ থেকে একটা আম মাটিতে পড়ছে, আমটা মাটিতে পড়ার পর কি থামবে না? থামবে, মুহূর্তের মধ্যে থামবে না। মাটিতে পড়ে একটু গড়াগড়ি খেয়ে তেন থামবে। এটা আংশিক স্থিতিস্থাপক। হ্যাঁ, যদি আমি বলতাম গাছ থেকে আম কাদামাটিতে পড়তেছে, তার মানে আমি ইন্ডিকেট করতেছি আমটা কাদামাটিতে পড়ার পর মুহূর্তের মধ্যে থেমে যাবে। তাহলে এটা হচ্ছে একটা অস্থিতিস্থাপক সংঘর্ষ। আমি যদি বলি আমি একটা গাছের গুড়ি টার্গেট করে গুলি করছি, বুলেট গিয়ে গাছের গুড়িতে গেঁথে গেল, এই যে গেঁথে গেছে, এই গেঁথে যাওয়াটাই ইন্ডিকেট করে এটা মুহূর্তের মধ্যে থেমে যাবে। তাহলে এটা একটা অস্থিতিস্থাপক সংঘর্ষ। তাহলে আমার মনে হয় তুমি মোটামুটি একটা আইডিয়া পাইছো। স্থিতিস্থাপক সংঘর্ষে বাড়ি খাবে, খেয়ে আবার দুই দিকে চলে যাবে। এটা বাস্তবে কখন হয়? মার্বেল মার্বেল টোকাটাকি করলে। গ্রামে দেখবে বাচ্চারা মার্বেল খেলে, মার্বেল দিয়ে মার্বেল টোকায়, বা ক্যারাম বোর্ডে যখন আমরা গুটি দিয়ে গুটিকে মারি বা স্ট্রাইকার দিয়ে গুটিকে মারি, তখন দেখা যায় বাড়ি খাওয়ার পর তারা মানে কোনোভাবেই স্পিড না কমায় দুইজন দুই দিকে চলে যায়। মার্বেল যখন বাড়ি খায় দুই দিকে চলে যায়। ক্যারাম বোর্ডে গুটি দিয়ে গুটিকে বাড়ি মারলে দুই দিক থেকে দুইটা গুটি টোকা মারলা, আসবে বাড়ি খাবে, আবার দুই দিকে চলে যাবে। এইগুলাকে আমরা বলি হচ্ছে পূর্ণ স্থিতিস্থাপক। যদিও এগুলা একদম আইডিয়াল না, একদম আইডিয়াল না। এগুলোকে আমরা বলি প্রায় পূর্ণ স্থিতিস্থাপক সংঘর্ষ, 99% পিওর, অলমোস্ট পিওর। একদম পিওর কোনগুলা? যেগুলা আনরিয়েল সংঘর্ষ। যেমন ধরো আদর্শ গ্যাসের গতিতত্ত্বে আমরা পড়ছিলাম আদর্শ গ্যাসের কণাগুলোর সংঘর্ষ পূর্ণ স্থিতিস্থাপক। মানে আদর্শ গ্যাসের কণাগুলো যখন বাড়ি খায় তখন তাদের বেগ, ভরবেগ, গতিশক্তি কিছুই কমে না। তারা বাড়ি খেয়ে যেমনি বাড়ি খেয়েছিল অমনি আবার দুই দিকে চলে যাচ্ছে বেহায়ার মতো। তারা বাড়ি খাওয়ার কারণে তাদের কোনো মানে গায়ে লাগতেছে না আর কি। এগুলো হচ্ছে পূর্ণ স্থিতিস্থাপক সংঘর্ষ। তো পূর্ণ স্থিতিস্থাপক সংঘর্ষ হচ্ছে একদম আনরিয়েল, আদর্শ টাইপের সংঘর্ষগুলো, যেগুলো বাস্তবে সংগঠিতই হয় না। যেমন ধরো মৌলিক কণাগুলোর মধ্যে সংঘর্ষকে আমরা বলি পূর্ণ স্থিতিস্থাপক সংঘর্ষ। মৌলিক কণাগুলোর মধ্যে অ্যাকচুয়ালি সংঘর্ষ হয় না, তারা একটা ডেফিনিট দূরত্ব মেনটেন করে বাড়ি খেয়ে দুদিকে চলে যায়। অনেকটা দুইটা চুম্বকের সমমেরু যখন তুমি কাছাকাছি আনবা, দেখবা তারা কাছাকাছি আসতেই চায় না। দূর দূর থেকে দুইটা চুম্বকের সমমেরু সামনের দিকে ঠেলে দিলে তারা মনে হবে একটু দূর থেকে এসে রিপালস করে চলে যাচ্ছে। এগুলাকে আমরা বলি পূর্ণ স্থিতিস্থাপক সংঘর্ষ। মানে এগুলা রিয়েল লাইফে হয় না, আনরিয়েল, টাচ তারা করে না, কন্টাক্ট তারা করে না, একটু দূর থেকে এসে তারা চলে যায়। বা আদর্শ গ্যাসের কণাগুলোর মধ্যে সংঘর্ষ, এগুলো হচ্ছে পূর্ণ স্থিতিস্থাপক সংঘর্ষ। আর এই যে মার্বেলের কণাগুলো সংঘর্ষ, এগুলো হচ্ছে একদম মানে পূর্ণ হইতে গিয়েছিল, একটুর জন্য পারে নাই, কিছু না কিছু গতিশক্তি বা ভরবেগ এখানে সংরক্ষিত একটু হইলেও হয় না। এগুলোকে আমরা বলি হচ্ছে প্রায় পূর্ণ স্থিতিস্থাপক সংঘর্ষ। আর যদি মুহূর্তের মধ্যে থেমে যায়, গেঁথে যায়, এগুলোকে আমরা বলি অস্থিতিস্থাপক। আর যদি হালকা নড়াচড়া করে দেন থামে, যেগুলো রিয়েল লাইফে হয়, বন্ধুর সাথে বাড়ি খাইছি, ব্যথা পাইছি, এগুলো হচ্ছে বাস্তব সংঘর্ষ। কেমন? তো এই এক্সাম্পল গুলাকে ভাইয়া হচ্ছে একসাথে করছি দেখো। এই যে পূর্ণ স্থিতিস্থাপক সংঘর্ষ, ইলেকট্রন প্রোটন, প্রোটন নিউট্রন, আদর্শ গ্যাসের কণা, যেগুলো আনরিয়াল সংঘর্ষ। আর প্রায় পূর্ণ গুলাকে ভাই একটা ছন্দের মধ্যে আঁকাইছে দেখো, ইকারাম। ইকারাম হচ্ছে ইস্পাত, কা দিয়ে কাঁচ, রা দিয়ে রাবার, ম দিয়ে মার্বেল। রাবারের পিং পং বল কি দিয়ে খেলছো না ছোটবেলায়? পিং পং বল বাড়ি মারলে দেখা যেত এক বাড়ি মারছো এটা একদম আকাশে উঠে গেছে। এইরকম বলগুলা সংঘর্ষের মধ্যে কিন্তু গতিশক্তি প্রায় সংরক্ষিত থাকে, ভরবেগ প্রায় সংরক্ষিত থাকে। এগুলাকে আমরা বলি হচ্ছে প্রায় পূর্ণ স্থিতিস্থাপক সংঘর্ষ। তো ভালো কথা, এখানে ইকারামের মধ্যে কিন্তু অবশ্যই অবশ্যই দুইটা করে বস্তুর এক্সাম্পল থাকবে। এইভাবে বলবে ইস্পাতের দুটি বলের মধ্যে সংঘর্ষ, বা কাঁচের দুটি বলের মধ্যে সংঘর্ষ, বা ইস্পাত এবং কাঁচের দুটি বলের মধ্যে সংঘর্ষ। খেয়াল রাখতে হবে যাদের মধ্যে সংঘর্ষ ঘটতেছে তাদের দুইজনকে ইকারামের মধ্যে হইতে হবে, তাইলে প্রায় পূর্ণ। যদি একজন ইকারামের মধ্যে হয়, আরেকজন যদি ইকারামের বাইরে হয়, তাহলে কিন্তু আংশিক, তাহলে কিন্তু বাস্তব হয়ে যাবে। আর অস্থিতিস্থাপক দেখো কাদামাটি বা তোমার হচ্ছে গেঁথে যাওয়া, এগুলো থাকলে হচ্ছে অস্থিতিস্থাপক। কেমন? ভেবে চিন্তে বলো তো দেখি আমাকে। একটা বাস আর একটা সাইকেলে আরোহী মানুষ বিপরীত দিকে আসতেছে, বাড়ি খাইছে। সাইকেল আরোহী উড়ে গিয়ে বাস ড্রাইভারের সামনের যে কাঁচ সেটা ভেদ করে মুন্ডুটা বাস ড্রাইভারের বরাবর গিয়ে লাগছে। তো বাড়ি খাওয়ার পরে দুইজন একসাথে হয়ে বাস ড্রাইভার একসাথে চালাচ্ছে। এই সাইকেল আরোহী হচ্ছে তোমার উড়ে গিয়ে বাস ড্রাইভারের সিটের পাশে গিয়ে বসে পড়ছে, মানে সাইকেল সহ কাঁচ ভেঙে। ওই অবস্থাতেই বাসটা চলছে। বলতো এটা কি এক্সাম্পল? এটা কি স্থিতিস্থাপক? এটা কি অস্থিতিস্থাপক? এটা কি আংশিক স্থিতিস্থাপক? এটা কি? এটা কিসের এক্সাম্পল? এটা অস্থিতিস্থাপক। কারণ হচ্ছে, হ্যাঁ মৌচার তো সঠিক। কারণ হচ্ছে এখানে বাস এবং সাইকেল মুহূর্তের মধ্যে গেঁথে গেছে। মানে বাস যদিও তখনও চলতেছে, বাট বাসের সাপেক্ষে সাইকেল আরোহীর কিন্তু কোনো আপেক্ষিক বেগ নাই। বাসের সাপেক্ষে সাইকেল আরোহী আপেক্ষিক বেগ শূন্য, কারণ তারা এক জায়গায় চলে গেছে।
তো দুইটা যানবাহন, দেখবা কিছু অঙ্কে থাকে এরকম, দুইটা যানবাহন বিপরীত দিক থেকে আসছে, সংঘর্ষের পর তারা একটি যানবাহন হয়ে চলতেছে। এইরকম এক্সাম্পল গুলো কিন্তু অস্থিতিস্থাপক। ঠিক আছে, ভালো কথা। এই অস্থিতিস্থাপক বলো বা স্থিতিস্থাপক বলো, সব ক্ষেত্রেই কিন্তু ভরবেগ সংরক্ষিত থাকবে, সব ক্ষেত্রেই। তুমি দেখবা ওই যে দুইটা বাস বিপরীত দিক থেকে আসছে, এসে তারা একযোগে চলা শুরু করছে, এগুলো কিন্তু অস্থিতিস্থাপক। কিন্তু এই সমস্ত ক্ষেত্রেও কিন্তু আমরা ভরবেগের সংরক্ষণশীলতা সূত্র অ্যাপ্লাই করি। ভরবেগের সংরক্ষণ সব ক্ষেত্রেই হয়, স্থিতিস্থাপকও হয় অস্থিতিস্থাপকও হয়। আচ্ছা, এখানে দেখো কিছু বিশেষ ক্ষেত্র আছে, এগুলো হচ্ছে পূর্ণ স্থিতিস্থাপক সংঘর্ষের জন্য বিশেষ ক্ষেত্র। এইটার ব্যাপারটা একটু বলি, দেখো এই দেখা করো। এটার মানে কি শোন, মানে হচ্ছে ধরো দুইটা বস্তু বিপরীত দিক থেকে আসবে, সংঘর্ষ ঘটবে, দুইটা বস্তুর ভর সমান, দুইটা বস্তুর ভর সমান। মনে করো ওর বেগ যদি 4 মিটার পার সেকেন্ড হয়, ওর বেগ যদি 5 মিটার পার সেকেন্ড হয়, তাহলে তারা ধাক্কার পরে বেগ বিনিময় করবে। মানে ও 5 মিটার পার সেকেন্ড বেগে এদিকে চলে যাবে, আর ও 4 মিটার পার সেকেন্ড বেগে এদিকে চলে যাবে। পূর্ণ স্থিতিস্থাপক সংঘর্ষে এরকমই হয়। এটাকে আমি তোমাকে একটা রিয়েল লাইফ এক্সাম্পল দিয়ে বলি। মনে করো একটা ক্যারাম বোর্ডের গুটি আছে, তুমি একটা ক্যারাম বোর্ডের গুটি দিয়ে এটাকে টোকা দিবা। তো তুমি এই ক্যারাম বোর্ডের গুটি দিয়ে টোকা দিবা, এই ক্যারাম বোর্ডের গুটির বেগ তুমি দিছো 2 মিটার পার সেকেন্ড, আর এই ক্যারাম বোর্ডের গুটিটা হচ্ছে তোমার 0 মিটার পার সেকেন্ড নিয়ে বসে আছে। স্ট্রাইকার দিয়ে গোতা মারতেছ না কিন্তু, গুটি দিয়ে গুটিকে মারবা। মানে দুইটা বস্তুর ভর সমান। তো যারা পাকা প্লেয়ার, দক্ষ প্লেয়ার, তারা দেখা যায় এতটাই স্মুথলি মারে যে এইটা গিয়ে যখন এটাকে টোকা দেয়, তখন মনে হয় যে এই গুটিটার মধ্যে জীবন চলে আসছে। এই গুটি আস্তে করে পকেটের মধ্যে স্লাইড ইন হয়ে ঢুকে যায়। আর এই ব্যাটা মনে হয় যে এই নতুনটাকে জীবন দেওয়ার সাথে সাথে তার সে মৃত হয়ে পড়ে আছে। মানে মনে হচ্ছে যে তার নিজের বেগটা গিয়ে ওর মধ্যে ঢুকাই দিয়ে নিজে এসে চুপ করে বসে আছে। মানে তারা কিন্তু বেগ বিনিময় করছে। এই যে 2 মিটার পার সেকেন্ড বেগে সে গেছিল, ধাক্কা দেওয়ার পর তার নিজের বেগে 0 মিটার পার সেকেন্ড হয়ে গেছে, আর এইটা 2 মিটার পার সেকেন্ড বেগে পকেটের মধ্যে ঢুকে গেছে। তো দুইটা সমান ভরের যদি বস্তু হয়, তারা যদি পূর্ণ স্থিতিস্থাপক সংঘর্ষে লিপ্ত হয়, তাহলে তাদের দুইজনের বেগ বিনিময় হয়। তো দেখো এই কথাটাই দেখো আবার তোমার 3 নম্বরে বলা আছে, দেখো দুইটা বস্তুর ভর সমান, শুরুতে দ্বিতীয় বস্তুটা গতিহীন। আমাদের ইকুয়েশন কিন্তু লাগবে না, আমাদের বাংলাটা লাগবে। দেখো এই যে সংঘাতের পর প্রথম বস্তুটাই থেমে যায়, আর দ্বিতীয় বস্তু প্রথম বস্তুর বেগ নিয়ে চলতে থাকে। ক্যারাম বোর্ডের জন্য যে এক্সাম্পলটা দিলাম। এবার যদি দুইটা বস্তুর ভর অসমান থাকে এবং শুরুতে দ্বিতীয় বস্তুটা গতিহীন থাকে, তার জন্য ইকুয়েশন দেয়া আছে। ইকুয়েশন কিন্তু আমাদের লাগবে না, ইকুয়েশন কিন্তু আমাদের লাগবে না। এটা এটা আমাদের জন্য বাদ, এটা লাগবে না। আমাদের 2 নাম্বার লাগবে, আমাদের 3 নাম্বারে বাংলায় লাগবে। এবার 5 নাম্বারটা দেখো, প্রথম বস্তুটি অত্যন্ত ভারী, শুরুতে দ্বিতীয় বস্তুটা গতিহীন। আর 6 নাম্বারটা দেখো, দ্বিতীয় বস্তুটি অত্যন্ত ভারী এবং শুরুতে গতিহীন। মানে ব্যাপারটা কিরকম আমি তোমাকে বলি, এই 6 নাম্বারটা আগে বলি। মনে করো তুমি একটা রাবারের পিং পং বল একটা দেয়ালের দিকে ছুঁড়ে মারছো। তোমার টার্গেট, তুমি দেয়াল আর পিং পং বলের মধ্যে বেগ বিনিময় করবা। ওই যে তুমি বলছো যে দুইটা বস্তুর মধ্যে পূর্ণ স্থিতিস্থাপক সংঘর্ষ হলে তারা বেগ বিনিময় করে। ক্যারাম বোর্ডের গুটি দিয়ে গুটি টোকা মারছিলাম, তো এই গুটি টোকা মেরে নিজে স্থির হয়ে গেছিল, আর ওই গুটি টোকা খেয়ে পকেটে ঢুকে গেছিল। তো এই ভরসায় আমি দেয়াল টার্গেট করে পিং পং বল ছুঁড়ে মারছি। আমার টার্গেট ধাক্কার পর পিং পং বল থেমে যাবে, আর দেয়াল পিং পং বলের বেগ নিয়ে পিছনের সামনের দিকে চলে যাবে। এটাকে বাস্তবে সম্ভব সম্ভব না, কারণ দেয়াল অসম্ভব ভারী আর পিং পং বলটা অত্যন্ত ছোট। তো দুইজনের মধ্যে ভরের ডিফারেন্স অনেক বেশি। এখন আর দুইজনের ভর সমান না। এখন কি হবে, আমি যখন মারবো, আমার গতিহীন দেয়াল গতিহীনই থাকবে। পিং পং বল যেই বেগে মারছিলাম ওই বেগেই ব্যাক করবে। তাহলে আমি যদি 5 মিটার পার সেকেন্ড বেগ দিয়ে মারি, এটা -5 মিটার পার সেকেন্ড বেগ নিয়ে ব্যাক করবে। তার মানে শুরুতে তার বেগ ছিল +5, শেষে তার বেগ হয়েছে -5। বেগের পরিবর্তন কত হয়েছে? 10 মিটার পার সেকেন্ড। শুরুতে তার বেগ ছিল +5, আসছে -5 নিয়ে, তাহলে তার বেগের পরিবর্তন 10 মিটার পার সেকেন্ড না? তাহলে তার বেগ কি দ্বিগুণ পরিবর্তন হয়ে ব্যাক করছে। আর গতিহীন বস্তুটা গতিহীনই রয়ে গেছে, কারণ গতিহীন বস্তুটা অত্যন্ত ভারী, তাই। রাইট? খেয়াল করছো? আবার আমি যদি 7 মিটার পার সেকেন্ড বেগে মারি, -7 মিটার পার সেকেন্ডে আসবে। তার মানে তার পরিবর্তন কত? 14 মিটার পার সেকেন্ড। তার মানে এখানে কিন্তু দ্বিগুণ পরিবর্তন হয়ে ব্যাক করছে। দেখো এই কথাটাই দেখো এখানে বলছে 6 নম্বরে, যে সংঘাতের পর ভারী বস্তুটা যেটা স্থির ছিল দেয়াল, সেটা স্থিরই থাকবে। হালকা বস্তুটি তার প্রাথমিক বেগের দ্বিগুণ বেগে বিপরীত দিকে ব্যাক করবে, প্রাথমিক বেগেই বিপরীত দিকে ছুটে আসবে। বেগের পরিবর্তন দ্বিগুণ এখানে তো বলেনি, এটা একটু লিখে দিয়ে দাঁড়াও। বেগের পরিবর্তন দ্বিগুণ হবে। বেগের পরিবর্তন দ্বিগুণ হবে। আর 5 নাম্বারটা, প্রথম বস্তুটাই তোমার হচ্ছে
কি বলে, ভারী আর দ্বিতীয় বস্তুটা গতিহীন। এটা আমি তোমাকে এইভাবে এক্সাম্পল দিতে পারি। মনে করো একটা ফুটবলকে রাখছো, তুমি দূর থেকে দৌড়ে আসছো, ফুটবলকে কিক করবা। তো তুমি যেই বেগে ফুটবলকে কিক করবা, মানে তুমি যেই বেগে দৌড়ে আসছো, ফুটবল কিন্তু ওই বেগে কিন্তু চলে যাবে না, ফুটবল তার চেয়ে অনেক বেশি বেগে চলে যাবে। তো ক্যালকুলেট করে আমাদের এখানে পাইছি যে ফুটবলটা বা যেটা হালকা বস্তু সেটা দ্বিগুণ বেগে চলে যাবে। মানে মনে ব্যাপারটা আমরা এইরকম মনে করো, তুমি একটা গোল একটা আহ বড় একটা বস্তু, সামনে একটা ছোট একটা বস্তু, তুমি এই বড় বস্তুটা দিয়ে গড়ায় গড়ায় ছোট বস্তুটাকে ধাক্কা মারছো। ছোট বস্তুটা শুরুতে গতিহীন, বড় বস্তুটার বেগ মনে করো 5 মিটার পার সেকেন্ড। তো ছোটটা দেখা যাবে ধাক্কা খাওয়ার পর 10 মিটার পার সেকেন্ড বেগে দেখা যাবে সামনের দিকে ছুটে যাচ্ছে। আর বড়টা ধাক্কা দেওয়ার পরও সে চলতে থাকবে। এটা ক্যারাম বোর্ডে স্ট্রাইকার দিয়ে যখন আমরা গুটিকে মারি তখন এই জিনিসটা হয়। স্ট্রাইকার যেই বেগে গুটিকে হিট করে, হিট করার পর স্ট্রাইকার কিন্তু চলতেই থাকে, স্ট্রাইকার তার বেগটা হারায় না, কিন্তু গুটিটা স্ট্রাইকারের ডাবল বেগ নিয়ে উড়ে চলে যায়, তাই না? তো আমাদের মোট কেস হচ্ছে এখানে চারটা, মনে রাখা লাগবে। দুইটা কেস হচ্ছে, দুইটা বস্তুর ভর সমান হলে কি হবে, তারা বেগ বিনিময় করবে। এবং স্বাভাবিকভাবেই একটা বস্তু গতিশীল একটা বস্তু গতিহীন হইলে ধাক্কা দেওয়ার পর গতিহীনটাই গতিশীল হয়ে যাবে, গতিশীলটাই গতিহীন হয়ে যাবে, ডান। এবার যদি ভারী আর হালকা বস্তু হয়, যে বস্তুটা ভারী সে যদি স্থির থাকে, হালকা বস্তুটা গিয়ে ভারীটাকে ধাক্কা দিবে। ভারীটা স্থির আছে, স্থির থাকবে, হালকাটা যেই বেগে গেছে ওই বেগে ব্যাক করবে। দেয়াল আর পিং পং বলের এক্সাম্পল দিয়ে বুঝলাম। আর যদি তোমার এমন হয় যে হালকাটাই স্থির, ভারীটাই গড়ায় গড়ায় যাচ্ছে, তাহলে ধাক্কা দেওয়ার পর ভারীটার বেগ থামবে না, স্ট্রাইকার দিয়ে গুটিকে মারার মতো। স্ট্রাইকার ধাক্কা দেওয়ার পরও নিজের বেগে চলতে থাকে, এবং গুটি যেটা সেটা ধাক্কা খেয়ে স্ট্রাইকারের ডাবল বেগ নিয়ে চলে যাবে। এটার জন্য ডাবল বেগই কেন, এটার জন্য আমাদের এই ইকুয়েশন গুলো পড়া লাগবে। আমরা ইকুয়েশনে যেতে চাচ্ছি না, আমরা বেসিকটা বুঝতে চাচ্ছি। বলো এটা ক্লিয়ার কিনা? আমাদের ক্লাস কিন্তু প্রায় শেষ পর্যায়ে চলে আসছে, আমরা ক্লিয়ার? ঠিক আছে। আবির কি আসো ক্লাসে? হুমায়রা কি আসো ক্লাসে? 4.36। ঘর্ষণ। ঘর্ষণ মানে আবির আছে ক্লাসে, ঠিক আছে, ফাইন। ঘর্ষণ হচ্ছে সান্দ্রতার মতো। আমরা পদার্থের গাঠনিক নামে সান্দ্রতা পড়ছিলাম। সান্দ্রতা হচ্ছে প্রবাহী পদার্থের একে অপরের বাধা দেওয়ার ক্ষমতা। ঘর্ষণ হচ্ছে কঠিন পদার্থের একে অপরের বাধা দেওয়ার ক্ষমতা। ঘর্ষণটা কঠিন পদার্থের বিশেষ ধর্ম, সান্দ্রতা হচ্ছে প্রবাহীর বিশেষ ধর্ম। তো তুমি যখন দাঁড়ায় আছো, তখনও তোমার উপর ঘর্ষণ বল কাজ করবে। ঘর্ষণ বল কেন কাজ করে? আসঞ্জন বলের কারণে ঘর্ষণ বল কাজ করে। আসঞ্জন বলের কারণে, মনে করো এটা হচ্ছে মাটি, মাটির ওপর মনে করো একটা বস্তু রাখছি। বস্তুটা মনে করো তোমার জুতার তলা, বস্তুটা মনে করো তোমার জুতার তলা, তোমার জুতার তলা তৈরি হয়েছে এক ধরনের পদার্থ দিয়ে, মাটি তৈরি হয়েছে আরেক ধরনের পদার্থ দিয়ে। তো এরা যখন কাছাকাছি আসতেছে তখন এদের মধ্যে একটা আকর্ষণ বল কাজ করতেছে। ভিন্ন ভিন্ন পদার্থের কণাগুলোর মধ্যে আকর্ষণ বলকে আমরা বলি আসঞ্জন বল। তার মানে তোমার জুতা আর মাটির তলের মধ্যে একটা কন্টাক্ট ফোর্স তৈরি হচ্ছে, যেটা হচ্ছে কি, আসঞ্জন বল। এই আসঞ্জন বলটাই তোমার গতি সৃষ্টিতে বাধা দেয়। হ্যাঁ, এটা কতটুকু বাধা তোমাকে দিচ্ছে? ধরো তুমি মাটি থেকে পা তোলার সময় তুমি আসলে এই বাধাটা টের পাবা না। ধরো মনে করো একটা জায়গায় কাদা জমছে, কাদার উপর অল্প একটু পানি জমছে, এখন তুমি জুতা দিয়ে পাড়ায় পাড়ায় যাচ্ছ ওইখানে, তুমি দেখবা তখন কাদাওয়ালা মাটি থেকে জুতা তুলতে একটু কষ্ট হয়। তুমি একটু ফিল করবা যে এখানে আসলে একটা আকর্ষণ তো মাটির সাথে কাজ করতেছে, তাই না? এটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ ঘর্ষণ বল, যদি এখানে আরো বাড়তি বল আছে, তোমার আরো বাড়তি অ্যাডহেসিভ ফোর্স আছে, কিন্তু এটা মোদ্দা কথা, এটা ঘর্ষণ বল, তুমি ফিল করতে পারবা। তো তুমি ধরো কথার কথা, তুমি পা তোলার চেষ্টা করতেছো, উঠে আসতেছে না জুতা, পা বের হয়ে আসতেছে, জুতা আটকে যাচ্ছে মাটিতে। এটা তোমাদের সাথে হয়েছে কিনা কখনো? হইলে তুমি ভালো মতো টের পাবা। হ্যাঁ, তো তুমি ধরো কায়দা করে 10 নিউটন বল দিলে তুমি পা তুলতে পারতেছো আর কি। তো আমি বলতে পারবো তখন এই মাটির এখন ঘর্ষণ বলের পরিমাণ হচ্ছে 10 নিউটনের চেয়ে একটু কম। এই জন্যই 10 নিউটন বল দেওয়ার আগ পর্যন্ত পা তুলতে পারতেছি না, না 10 নিউটন বল দিলে পা তুলতে পারতেছো, তাহলে এইটাকে আমরা বলি স্থিতি ঘর্ষণ বল। স্থিতি ঘর্ষণ বল হচ্ছে তোমার যেটা গতি সৃষ্টিতে বাধা দেয়, মানে বস্তুকে স্থির রাখতে চায়, এটা হচ্ছে স্থিতি ঘর্ষণ বল। এবং এটা কিন্তু এক্সাক্ট কোনো মান না, এটা একটা মানের কাছাকাছি ভ্যালু, লিমিটিং ভ্যালু। যেমন ধরো আমরা যখন বলি x = 2, x = 2, তখন x এর মান 2। আমরা যখন বলি x টেন্ডস টু 2, ডিফারেন্সিয়েশন চ্যাপ্টারে ছোটবেলায় পড়ছিলাম, এটাকে আমরা ইংরেজিতে বলি এইভাবে, x টেন্ডস টু 2, মানে x2 হইতে চায়, x2 এর কাছাকাছি 1.9 বা 1.99 এরকম কোন একটা ভ্যালু। তো এইগুলাকে আমরা বাংলায় বলি সীমান্তিক মান। x টেন্ডস টু 2 মানে এক্স এর সীমান্তিক মান 2, মানে 2 এর কাছাকাছি ভ্যালু। যেমন আমি তোমাকে বললাম তুমি 10 নিউটন বল দিলে পাটা তুলতে পারতেছো, তার মানে তোমার বাধার পরিমাণ 10 নিউটনের কাছাকাছি কিছু একটা, 10 নিউটন যে একটু কম।
এই জন্য স্থিতি ঘর্ষণ বলের মান আমরা এক্স্যাক্টলি বলতে পারি না, আমরা তার সীমান্তিক মানটা বলতে পারি, কাছাকাছি মান বলা যায় যে ও আচ্ছা এত কাছাকাছি বাধা তাইলে এখানে কেমন। এবার গতীয় ঘর্ষণ কি, তুমি যখন চলা শুরু করবা তখনও কিন্তু মাটি তোমাকে আটকানোর চেষ্টা করবে। মনে করো তুমি এইখানে দাঁড়ায় ছিলা প্রথমে, তো তোমার উপর আকর্ষণ বল কাজ করতেছিল, তুমি যখন হাঁটা শুরু করলা একটু পরে তুমি সামনের মাটিতে একটা ঠ্যাং দিবা, ওখানে একটা বাধা সৃষ্টি হবে, বাট তুমি তো বেশিক্ষণ আটকে থাকবে না কারণ তুমি এখন হাঁটা শুরু করছো। সো এখান থেকে তুমি যখন এখানে ঠ্যাং দিলা তারপরে এখানে ঠ্যাং দিচ্ছ, তখনও কিন্তু এই জায়গার মাটি তোমাকে আটকানোর চেষ্টা করবে, তুমি যেদিকে যাবা তার উল্টা দিকে তোমাকে আটকে রাখার চেষ্টা করবে। তো যখন তুমি স্থির আছো তখন তোমার উপর কাজ করবে স্থিতি ঘর্ষণ বল, যখন তুমি চলা শুরু করবা তখন তোমার উপর কাজ করবে গতি ঘর্ষণ বল। বুঝতেই পারতেছো স্থিতি ঘর্ষণের তুলনায় গতি ঘর্ষণ বলের মান কম হবে, কারণ যখন তুমি দাঁড়ায় ছিলা তখন তোমার উপর আকর্ষণটা ভালোভাবে ক্রিয়েট হচ্ছিল, যে তুমি হাঁটা শুরু করলা সামনের জায়গায় তুমি যখন পা রাখছো, পা রেখে তুমি তো বেশিক্ষণ থাকবা না, তুমি তো পরবর্তী পায়ে আবার সামনে জায়গা দিবা, তার পরবর্তী পা সামনে জায়গা দিবা। তো এইখানে কিন্তু মাটি তোমাকে ধরে রাখার জন্য বেশি সময় পাচ্ছে না। সো স্থিতি ঘর্ষণ বলের তুলনায় গতীয় ঘর্ষণ বলের মানে অবশ্যই কম হবে। এই জন্য তুমি দেখবা তুমি যদি কখনো পায়া চালিত রিক্সায় ওঠো, পায়া চালিত রিক্সায়, নট মোটর চালিত রিক্সা, অটোতে না, পায়া চালিত রিক্সায় ওঠো, দেখবা রিক্সাওয়ালার প্রথম প্যাডেল মারতে কষ্ট বেশি হয়। একবার যখন প্যাডেল এসে স্পিড তুলে ফেলে তখন দেখবা তার আর অত কষ্ট হয় না, কারণ শুরুতে মাটি তার চাকাকে যত বলে আটকায় ধরে রাখতে পারতেছিল, যখন সে স্পিড তোলা শুরু করছে তখন কিন্তু আর নতুন মাটিগুলা কিন্তু ওইটাকে অত বলে আটকায় রাখার টাইম পাচ্ছে না, কারণ তার আগেই রিক্সাওয়ালা পরবর্তী স্পেসে চলে যাচ্ছে। তো স্থিতি ঘর্ষণ বলের মান সবচেয়ে বেশি, আর গতি ঘর্ষণ বলের মান তার চেয়ে কম, আবর্ত ঘর্ষণ বলের মান আরো কম। স্বাভাবিকভাবে তুমি দেখো, তুমি যখন তোমার পায়ের তলাটা মাটিতে লাগাচ্ছ তখন এই তলাটার পুরা সারফেসটার সাথে কানেকশন হচ্ছে, এটা বেশি জায়গা জুড়ে মাটি তাকে আটকায় ধরে রাখার চেষ্টা করতেছে। এখন যদি তোমার জুতাটাকে মোড়ায়া যদি আমি গোল বানায় দিই, এরকম গোল চাকা বানায় দিই, চাকা তোমার জুতার তলা দিয়ে চাকা বানায় দিলাম, তাহলে তোমার জুতার যে তলিটা একটু আগে এটা পুরা মাটিটা টাচ করেছিল, এখন কিন্তু মাটি টাচ করবে জাস্ট অল্প একটু জায়গা জুড়ে, বাদ বাকি তলটা কিন্তু উপরের দিকে উঠে গেছে, রাইট? তাহলে বাদ বাকি তলের উপর কিন্তু মাটি এখন আর আকর্ষণ দিতে পারতেছে না, জাস্ট এতটুকু জায়গার উপর দিতে পারতেছে। এই জন্য আবর্ত ঘর্ষণের মান কিন্তু তার চেয়েও কম। তার মানে গতীয় ঘর্ষণের তুলনায় আবর্ত ঘর্ষণ কম, এই জন্য এই চাকা গোল হয়, যাতে হচ্ছে তোমার ফ্রিকশনটা কম হয়, কেমন। আর লাস্টে প্রবাহী ঘর্ষণ, এটা তো আরো কম। প্রবাহী ঘর্ষণ, কারণ পানির তলগুলোর মধ্যে কণাগুলাই দূরে দূরে থাকে, স্বাভাবিকভাবেই ওইখানেও তোমার হচ্ছে আকর্ষণ কাজ করবে, কিন্তু সেটা কঠিন পদার্থের তুলনায় কম। প্রবাহী ঘর্ষণ আরো কম। প্রবাহী ঘর্ষণ লাইক সান্দ্রতাকেই আমরা প্রবাহী ঘর্ষণ বলতে পারি আর কি। প্লেন যখন বাতাসের মধ্যে উঠতে যায়, প্লেনও কিন্তু একটা বাধা ফেস করে। তুমি কতটুকু বাধা ফেস করে এটা তুমি বাসে উঠলে বুঝতে পারবা। বাসের যখন আমরা জানালা খুলি অনেক স্পিডে, মনে করো বাস চলতেছে, তখন বাতাসের মুখের মধ্যে যেই জোরে বাড়ি মারে বোঝা যায় যে বাতাসের বাধা আসলে কতটুকু। তো প্লেনের যদি জানালা কেউ খুলতে পারো জীবনের দশায় কোনো সময়, প্লেন চলাকালীন সময় যদি ভাইঙ্গা যদি খুলতে পারো, তাহলে দেখবা যে বাতাসের বাধা কত বেশি ওইখানে, কত বেশি স্পিডে বাতাস পাস করতেছে প্লেনকে। তো এই তুলনাটা কিন্তু আমাদের মনে রাখা লাগবে, তুলনাটা কেমন। তুলনাটা আমরা মনে রাখবো এইভাবে, দেখো আমরা মনে রাখবো ফ্রিকশন, দেখো নিচ থেকে উপরে ফ্রিকশন, এফতে ফ্লুইড, আরতে রোলিং, কেতে কাইনেটিক, এসতে স্ট্যাটিক। ফ্রিকশন, বুঝছো, ফ্রিকশনের বাংলা ঘর্ষণ। তো ফ্রিকশন আমরা মনে রাখবো FRKSN, ফ্রিকশন দিয়ে, সিরিয়াল নিচ থেকে। রোলিং সবচেয়ে কম, আবর্ত তার চেয়ে বেশি, গতিও তার চেয়ে বেশি, স্থিতি তার চেয়ে বেশি, কেমন। আচ্ছা তাহলে এইবার দেখো এইটা হচ্ছে স্থিতি ঘর্ষণের এক্সাম্পল। এই যে এটা ধাক্কা দিচ্ছ, নিতে পারতেছো না, দেখো খেয়াল করে দেখছো মাটিটা যে স্মুথ না। রিয়েল লাইফে তো দেখো মাটি স্মুথ, আণুবীক্ষণিক লেভেলে কিন্তু মাটি স্মুথ না, মাটির মধ্যে এরকম খাঁজ থাকে, কিন্তু এই খাঁজ গুলাতেই কণাগুলা মাটিকে, তোমার ওই বস্তুটাকে আটকে ধরে রাখে, তুমি ধাক্কা দেওয়ার চেষ্টা করতেছো, পারতেছো না। আর গতীয় ঘর্ষণ কেমন দেখো, এই যেরকম এখানে দেখো বাধাটা কম, ঠিক আছে। রোলিং ঘর্ষণ দেখো প্রত্যেক ক্ষেত্রে দেখো তোমার এটা কি কম জায়গা জুড়ে টাচ করে রাখছে, দেখো কম জায়গা জুড়ে টাচ হচ্ছে। আর এখানে দেখো পুরাটা টাচ হচ্ছে, তো এটার পরিমাণ বেশি, এটার অ্যামাউন্ট বেশি, রোলিং ফ্রিকশনের অ্যামাউন্ট কম। আচ্ছা তাহলে এখানে তোমার হচ্ছে স্থিতি ঘর্ষণ এর আরেক নাম দেখো সীমান্তিক ঘর্ষণ বল বলে। সীমান্তিক ওই যে বলছিলাম, যেটার অ্যাকচুয়াল মানটা আমরা বের করতে পারি না, আমরা সীমান্তিক বলতে পারি, কাছাকাছি মানটা বলতে পারি, টেন্স টু যেটা। ভালো কথা, স্থিতি ঘর্ষণ যদি এস দিয়ে শুরু, স্থিতি ঘর্ষণ বলের মান আমরা FS দিয়ে প্রকাশ করি। আর গতীয় ঘর্ষণ যেহেতু তোমার কে দিয়ে শুরু, আমরা গতীয় ঘর্ষণকে FK দিয়ে প্রকাশ করি, কেমন। তো এখানে কিছু ইকুয়েশন আছে তোমার, আমি একটু বলি শোনো। সেটা হচ্ছে তোমার, মনে করো একটা তলে তুমি দাঁড়ায় আছো, এইদিকে যাইতে চাও, এই বরাবর একটা ব্যাগ, তোমার একটা গতীয় ঘর্ষণ বল আছে, সরি স্থিতি ঘর্ষণ বল আছে FS। তুমি যে ওজনটা দিচ্ছ নিচে, এই ওজনের পরিমাণ বল আবার তোমাকে উপরে ফেরত দিচ্ছে আর।
তোমার এই এফএস যেটা, এটার একক নিউটন, এই আর যেটা, এটার একক নিউটন। আমি যদি এই এফ এস আর আর কে ভাগ করি তাহলে একটা ধ্রুব সংখ্যা পাবো যার কোনো একক নাই। এটাকে আমরা বলি মিউ এস। এটা বাংলা হচ্ছে স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক। এটার মান অলওয়েজ লেস দেন ওয়ান হয়, কারণ ওজনের চাইতে ঘর্ষণ বলের মান অবশ্যই কম হইতে হবে, নাহলে তুমি বস্তুকে নড়াইতেই পারবে না। ওজনের মান অলওয়েজ বেশি, ঘর্ষণ বলের মান অলওয়েজ কম। ওজনের তুলনায় ঘর্ষণ বলের মান বেশি হইলে কি হবে, এখানে ওটা একটা আঠার মতো লেগে থাকবে, ওই জিনিসটা নড়াইতে পারবে না। ঠিক যেমন তোমার একটা পিলার কোনো জায়গায় লেগে আছে, এটার ওজনের তুলনায় ঘর্ষণ বলের মান এখানে অনেক বেশি হবে, এই জন্য এটা কিন্তু নড়াইতেই পারবে না। তার মানে এই এফ এস এর মান অলওয়েজ কম, আর এর মান অলওয়েজ বেশি, তাহলে এটা অলওয়েজ লেস দেন ওয়ান। যেহেতু এফ এস বাই আর এর চাইতে এফ কে বাই আর আরো ছোট, কারণ এফ এস এর তুলনায় এফ কে ছোট, তাহলে অবশ্যই অবশ্যই এইটাও লেস দেন ওয়ান। এই এফ এস বাই আর কে আমরা বলি মিউ এফ, তাহলে এফ কে বাই আর কে আমরা বলবো মিউ কে। আবার যেহেতু এফ কে এর তুলনায় যেহেতু এফ আর মানে রোলিং ফ্রিকশন আরো কম, তাহলে এফ আর বাই আর এইটার মানও কিন্তু লেস দেন ওয়ান। তার মানে মিউ আর এইটার মানও কিন্তু লেস দেন ওয়ান। তার মানে যত ঘর্ষণ গুণাঙ্ক আছে সবাই সবসময় লেস দেন ওয়ান হবে, সবারই কোনো একক থাকবে না। তো এই মিউ আর এর যে ইকুয়েশন, এটা শুধু তপন স্যারের বইতে আছে। আমাদের বইতে এই দুইটা আছে, এফ এস বাই আর আর এফ কে বাই আর, এই দুইটা আছে। এই দুইটা আমাদের অঙ্কের জন্য লাগতে পারে। হ্যাঁ, আচ্ছা ভালো কথা। এই যে এটা লাগবে, একক নাই, মান সব একদম ছোট হয়। এইবার স্থিতি ঘর্ষণের সূত্রাবলী আর গতীয় ঘর্ষণের সূত্রাবলী, এই যে এই ফর্মুলাগুলো আমি এখানে আমরা তুলে দিছি। গতীয় ঘর্ষণের সূত্রাবলী, এই সূত্র তিনটা আর তিনটা ছয়টা, এই সূত্রগুলো আমাদের লাগবে। এই সূত্রগুলোকে দেখো ভাইয়া এক পাতায় লিখে দিছি। আমি প্রথমে স্থিতি ঘর্ষণের সূত্রাবলীর গুলোর কথা বলি। দেখো, এক নাম্বার, এই ঘর্ষণ বল অলওয়েজ গতির বিরুদ্ধে কাজ করে। এটা একটু আগে তোমাকে বললাম, তুমি যেদিকে যাইতে চাইবে এটা তার বিপরীত দিকে কাজ করবে। এইটার মান অবিলম্ব প্রতিক্রিয়া সমানুপাতিক। কেন? এই যে দেখো, একটু আগে আমরা পড়ছিলাম এফ এস বাই আর ইজ ইকুয়াল টু মিউ এস, তাহলে আমি বলতেই পারি এফ এস ইজ ইকুয়াল টু মিউ এস ইন্টু আর। মিউ যেহেতু ধ্রুবক, তাহলে আমি বলতে পারি এফ এস সমানুপাতিক আর। তার মানে এসিডি ঘর্ষণ বলের মান অবিলম্ব প্রতিক্রিয়া সমানুপাতিক। যেহেতু এই সমীকরণ থেকে আমরা এটা পাইছি, তাহলে আমরা বলতে পারি এফ কে বাই আর সমান সমান মিউ কে, তাহলে গতীয় ঘর্ষণ বলের জন্য বলা যাবে এটাও সমানুপাতিক হচ্ছে আর। দেখো, গতীয় ঘর্ষণ বলও অবিলম্বে সমানুপাতিক। ভালো করে খেয়াল করো, এখানে গতীয় ঘর্ষণ বল অবিলম্বে সমানুপাতিক বলছে, আর এখানে স্থিতি ঘর্ষণ বলের সীমান্তিক মান সমানুপাতিক বলছে। এখানে কিন্তু সীমান্তিক মান বলছে, কারণ স্থিতি ঘর্ষণ বলের অ্যাকচুয়াল মান আমরা জানি না। ঠিক আছে। আবার দেখো, এটা সবসময় গতির বিরুদ্ধে কাজ করে, গতীয় ঘর্ষণ বল গতির বিরুদ্ধেই কাজ করে, দুইটা সেম। তিন নাম্বারটা দেখো, স্থিতি ঘর্ষণ বল তলের প্রকৃতির উপর নির্ভর করে, তলের ক্ষেত্রফলের উপর না। এই কথাটার মানে কি? মনে করো তুমি একটা শুকনা মাটিতে হাঁটতেছো, তাহলে তোমার পায়ের তলা আর মাটির মাঝখানে জায়গাটা শুকনা, তাইলে তুমি হাঁটাটা তোমার জন্য ইজিয়ার হবে, তোমার জন্য জায়গাটা খসখসে থাকবে। বাট যখন তুমি একটা ভেজা মাটিতে হাঁটবা, ভেজা মাটি না, ধরো একটা ভেজা টাইলসের উপর হাঁটছো, ওয়াশরুমে গেছো, ওয়াশরুমে মনে করো টাইলসটা ভেজা, অনেকদিন ধরে কেউ এটা পরিষ্কার করতেছে না, তো জায়গাটা মানে পিছলা পিছলা হয়ে গেছে। এই কথার মানে কি? ওই জায়গার তোমার ফ্রিকশন কমে গেছে, ওই জায়গাটা এখন পিছলা হয়ে গেছে, লাইক তেল ছিটাই দিছো যেমন পিছলা হয় ওইরকম টাইপ পিছলা। তখন তোমার কিন্তু ওখানে হাঁটতে কষ্ট হবে, কারণ এখানে ঘর্ষণ কমে গেছে। তার মানে তুমি তলটাকে শুকনা না ভেজা না পিচ্ছিল, ওইটার প্রকৃতির উপর নির্ভর করে ঘর্ষণ বল। তো এটাই বলছে প্রকৃতির উপর নির্ভর করে, স্পর্শতলের ক্ষেত্রফলের উপর না। এই কথার মানে কি? মনে করো তোমার ছোট ভাই যার জুতা হচ্ছে মানে 4 ইঞ্চির জুতা, আর তোমার হচ্ছে 9 ইঞ্চির জুতা, তুমি বড়। তো তোমার ছোট ভাই যখন মাটিতে পা দিচ্ছে, তখন তার এখানে স্পর্শতলের ক্ষেত্রফলটা ছোট, আর তুমি যখন মাটিতে পা দিচ্ছ তোমার স্পর্শতলের ক্ষেত্রফলটা বড়, কারণ তোমার জুতার সাইজ বড়। দুইজনে কিন্তু সেম ফ্রিকশন ফোর্স পাবা। যদি তোমরা শুকনা মাটির উপর দিয়ে হাঁটো, দুইজনই ইজিলি যেতে পারবা। যদি ভেজা মাটির উপর দিয়ে হাঁটো বা পিছলা টাইলসের উপর দিয়ে হাঁটো, দুজনে হাঁটতে কষ্ট হবে। এমন না যে ছোট ভাই যেহেতু ছোট জুতা নিয়ে হাঁটতেছে ও কম পিছলা খাবে, দুজনই সেম টাইপের তোমরা হচ্ছে মানে হোঁচট খাবা আর কি। কারণ স্পর্শতলের ক্ষেত্রে ফলের উপর ডিপেন্ড করে না, এটা স্পর্শতলের প্রকৃতির উপর ডিপেন্ড করে। তবে দেখো, গতীয় ঘর্ষণের জন্য দেখো এই কথাবার্তাগুলো সত্যি। লাস্ট, বেগ বেশি না হলে গতীয় ঘর্ষণ বল তল দয়ের বেগের উপর নির্ভরশীল না। এইটা মানে কি? মানে হচ্ছে গতীয় ঘর্ষণ বল বেগের উপর নির্ভরশীল না। তুমি আস্তে চালাও, তুমি জোরে চালাও, তোমার উপর গতীয় ঘর্ষণ বল সেম ভাবেই কাজ করবে। তবে এটা কখনকার জন্য প্রযোজ্য? কম বেগের জন্য প্রযোজ্য। বেগ যদি অনেক বেশি হয়ে যায়, লাইক প্লেনের সমান বেগ হয়ে যায়, তখন তোমার বেগের উপর ফ্রিকশন ডিপেন্ড করবে, বেগ বাড়লে ফ্রিকশনও বাড়বে। কিভাবে? একটা প্লেন দেখবা 50 বছর আগে থেকে সিভিল এভিয়েশনের হিস্ট্রি শুরু হয়েছে, মানে মানুষ কমার্শিয়ালি এক জায়গা থেকে আরেক জায়গায় জাহাজে যাওয়ার বদলে প্লেনে যাওয়া শুরু করছে।
দেখো, প্লেন কিন্তু একটা মিরাকেল, যে উঠতেছে আকাশে, ফ্লাই করতেছে এত মানুষ নিয়ে, ওখানে খাবার দাবার দিচ্ছে, আবার কোনো জায়গায় ল্যান্ড করতেছে, নিরাপদে ল্যান্ড করতেছে, কনফার্মলি নিরাপদে ল্যান্ড করতেছে, এই ভরসাতেই তো সবাই প্লেনে ওঠে। তো এই প্রযুক্তি কিন্তু এখনকার না, এই প্রযুক্তি 50 বছর আগের। 50 বছর আগেও প্লেনের হাইয়েস্ট স্পিড ছিল 800 কিলোমিটার পার আওয়ার, বা 850-র মতো। 50 বছর পরেও প্লেনের স্পিড কিন্তু এখনো 800 কিলোমিটার পার আওয়ার বা 850 কিলোমিটার পার আওয়ারই। এর চেয়ে বেশি বেগ প্লেন এখনো তুলতে পারে না। দুনিয়া এত দূর আগায় গেছে, প্লেনের বেগ কেন, মানে কমার্শিয়াল প্লেনের বেগ, মানে যেগুলো হচ্ছে তোমার সিভিল মানুষ চড়ে, সেই সমস্ত প্লেনের বেগ কেন এখনো 800 থেকে 900 কিলোমিটার পার আওয়ারের চেয়ে বেশি তুলতে পারতেছেন না? কারণ হচ্ছে প্লেনের বেগ অনেক বেশি। প্লেন যেই পরিমাণ ঘর্ষণ ফেস করে, বাতাসের ঘর্ষণ, যদি প্লেনের বেগ আরেকটু পরিমাণ বাড়ানো হয়, ধরো 900 কিলোমিটার পার আওয়ার ক্রস করে যাওয়া হয়, তাইলে ওই ঘর্ষণ এত বেশি হবে যে প্লেনের বডিতে ওটা ডেন্ট ফেলে যাওয়া শুরু করবে। তার মানে প্লেনের বডির লঞ্জিভিটি কমে যাবে, প্লেনের বডি বেশি দিন টিকবে না। একটা প্লেন হয়তো 50,000 বার ফ্লাই করতে পারতো, বা হয়তো ধরো 50 লাখ কিলোমিটার হয়তো সে ফ্লাই করতে পারতো, এখন হয়তো দেখা যাবে সে হয়তো ধরো 10,000 বার ফ্লাই করার পরেই দেখা যাবে তাকে রিপেয়ার করার প্রয়োজন পড়বে। কেন? কারণ 800 সামথিং কিলোমিটার পার আওয়ারকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করলে ওইটা 320 বা 310 মিটার পার সেকেন্ডের কাছাকাছি হয়, বা এরকম কাছাকাছি হয়। আমরা বিশ্বাস জানো 332 মিটার পার সেকেন্ডকে আমরা বলি শব্দের বেগ। তো যদি প্লেনটা 850 কিলোমিটার পার আওয়ারের চেয়ে বেশি বেগ হয়, তাহলে প্লেনটা শব্দের বেগের চেয়ে বেশি বেগ পাবে, যেটাকে আমরা বলি সুপারসনিক বেগ। সুপারসনিক বেগ হইলে বাতাস প্লেনের গায়ে যে পরিমাণ ঘর্ষণ অ্যাপ্লাই করবে, সেটা প্লেনের বডিতে ডেন্ট ফেলার জন্য যথেষ্ট। এই জন্য প্লেনের বেগ চাইলেও আমরা গত 50 বছরে শব্দের বেগকে ক্রস করে প্লেনের বেগ বানাইতে পারতেছি না। বানালে এটা তোমার কি হবে না, লঞ্জিভিটি ওয়ালা প্লেন হবে না। ওই প্যাসেঞ্জারের তোমার টিকিটের টাকা দিয়ে ওই প্লেনের রিপেয়ারের কাজ করে লাভজনকভাবে ব্যবসা চালানো যাবে না। তবে হ্যাঁ, যুদ্ধ বিমানগুলোর বেগ অবশ্যই অনেক বেশি বাড়ানো হয়। তোমার ধরো 5 মাকও আছে, মানে শব্দের বেগের চেয়ে 5 গুণ বেশি বেগওয়ালা যুদ্ধ বিমান আছে। সেটা তো পারপাস ডিফারেন্ট। কম সময়ে গিয়ে কোনো দেশের উপর বোম ফেলায় চোরের মতো চলে আসা, সেটা তো ডিফারেন্ট পারপাস। তো ওইটার জন্য ডিফারেন্ট প্রযুক্তি চলে, কিন্তু সিভিল এভিয়েশন ইন্ডাস্ট্রির জন্য এই বেগ এর চেয়ে বেশি যাওয়া যাবে না, কারণ প্লেনের বেগ অনেক বেশি। বেগ বাড়ালে তখন ঘর্ষণ বল বেগের সাথে সাথে চেঞ্জ হয়, মানে তো এটা হচ্ছে ব্যাখ্যা। আমার সূত্রাবলী কি বুঝলাম? স্থিতি ঘর্ষণের জন্য সূত্র যা, গতীয় ঘর্ষণের জন্য সূত্র নাই। দুইটাই অভিলম্ব প্রতিক্রিয়া সমানুপাতিক, দুইটাই গতির বিপরীত দিকে কাজ করে, দুইটাই স্পর্শতলের প্রকৃতির উপর ডিপেন্ড করে। তুমি শুকনা নাকি ভেজা তল তার উপর ডিপেন্ড করে, স্পর্শতলের ক্ষেত্রফলের উপর না। জুতার সাইজ কয় নাম্বার তার উপর ডিপেন্ড করে না। এবং বেগ বেশি না হলে এক্সট্রা পয়েন্ট। ঘর্ষণ বল বেগের উপর ডিপেন্ড করে না, কিন্তু বেগ যদি অনেক বেশি হয়, তখন ঘর্ষণ বল বেগের সাথে সাথে বাড়তে থাকে। বলেন ক্লিয়ার কিনা? এটা কি বুঝতে পারছেন কিনা? ক্লিয়ার। আজকে আমরা অনেকগুলো ইন্টারেস্টিং টপিক কভার করলাম। এই টপিকগুলো আমার নিজের পার্সোনালি খুব পছন্দের টপিক, কারণ এগুলো রিয়েল লাইফে আমরা দেখি, তো ফিল করতে পারি, তাই না? ফিজিক্সের অনেক কিছু হচ্ছে তোমার আণুবীক্ষণিক লেভেলের, ইলেকট্রন গতিশীল, প্রোটন গতিশীল, কিন্তু চোখে তো দেখি না। তো এগুলা মনে যতটা মানে অনুভূতি ক্রিয়েট করে, ইমোশন ক্রিয়েট করে, আমার মানে তার চাইতে এই জিনিসগুলো বেশি ইমোশন ক্রিয়েট করে, কারণ এগুলো আমি রিয়েল লাইফে প্রমাণ পাইছি, যে দেখি চোখের সামনে, তো ভাল লাগে। তো এরপরে আমাদের ইকুয়েশন গুলো লাগবে, এই চ্যাপ্টারের প্রয়োজনীয় ইকুয়েশন। এই আমরা প্রথম ইকুয়েশন গুলো কিন্তু গতদিন পড়ছিলাম। এটা কিন্তু ওই যে বল এবং বলের ক্রিয়াকাল, এটাই কিন্তু ওই যে তোমার বলের ঘাত আর কি। হ্যাঁ, আর এটাকে আমরা ভরবেগের পরিবর্তনের সাথে তুলনা করছিলাম। আর বল হচ্ছে ভরবেগের পরিবর্তনের হার, আর বলের ঘাত হচ্ছে ভরবেগের পরিবর্তন, এটা আমরা পড়ছিলাম। তারপর এটা যে বন্দুকের পশ্চাৎবেগের ইকুয়েশন পড়ছিলাম। এটা হচ্ছে তোমার রকেটের যে লব্ধি বেগের ইকুয়েশন, লব্ধি বলের ইকুয়েশন, এটা আমরা পড়ছিলাম, মনে করে দেখো। হ্যাঁ, এই এমটাকে এই পাশে গুণ করে দিলে এম এ সমান সমান ওই যে ভিআর ইন্টু ডিএম বাই ডিটি মাইনাস এম জি, এটা ওই ইকুয়েশনটাই। হ্যাঁ, এইটা আমাদের এই চ্যাপ্টারের পড়া না, এটা হচ্ছে মহাকর্ষ বিকর্ষ চ্যাপ্টারের পড়া। এটা হচ্ছে তোমার ওই যে মহাকর্ষীয় বল আর মহাকর্ষীয় প্রাবল্যের মধ্যে সম্পর্ক। হ্যাঁ, এটা হচ্ছে ভরবেগের সংরক্ষণশীলতার সূত্র, যে সমস্ত ভরবেগের যোগফল ধ্রুবক থাকে অলওয়েজ। আচ্ছা, এটা আমাদের লাগবে না। এটা হচ্ছে তোমার ওই যে তুমি মাটিতে যে পরিমাণ বল দিচ্ছ, মাটি তোমাকে পাল্টা ওই পরিমাণ উলম্ব প্রতিক্রিয়া দিচ্ছে, ওটাই আর কি এই সূত্রটা। এটা আমাদের দরকার নাই, ইকুয়েশন লাগে না এটা। আর যদি যখন উপরের দিকে ওঠে নিচের দিকে নামে, অভিকর্ষ ত্বরণ অপেক্ষা বেশি নিচের দিকে নামে, এটা আমাদের পড়ছি, এটা আমরা পড়ছি। থিটা ইকুয়াল টু এস বাই আর পড়ছি। এ ইকুয়াল টু আলফা আর পড়ছি। আলফা ইকুয়াল টু ডি ওমেগা ডিটি, এটা বলতে পারি, যেমন আমরা জানি এ ইকুয়াল টু ডিভি বাই ডিটি, এটা আমরা পড়ছি। তো ভি ইকুয়াল টু ওমেগা আর পড়ছি। টি ইকুয়াল টু 2 পাই আর বাই ভি, কই আসছে, কই আছে এটা, এটা আমরা জানি ওমেগা সমান সমান হচ্ছে 2 পাই বাই টি, তাহলে টি সমান সমান হচ্ছে 2 পাই বাই ওমেগা। আর ভি ইকুয়াল টু ওমেগা আর, ওইখান থেকে আমরা ওমেগার মান বলতে পারি ভি বাই আর। ওই ইকুয়েশনটা এখানে বসাই দিলেই এটা চলে আসে। তো এটা একটা
যৌগিক ইকুয়েশন, এটা মুখস্থ করার দরকার নেই, এটা যদি আসে আমরা চাইলে এখান থেকে প্রমাণ করে বের করে দিয়ে আসতে পারবো। এটা যে ভি ইকুয়াল টু ইউ প্লাস এটির মানে কৌণিক ফরম্যাট, এ ইকুয়াল টু আলফা, ওই যে এটা আমরা পড়ছি এস ইকুয়াল টু আর থিটার মতো, এল ইকুয়াল টু আর ক্রস পি পড়া হয়েছে, এল ইকুয়াল টু আই ক্রস ওমেগা, এইটা আই ইন্টু ওমেগা, এটা একটু বলে দিই শোনো। আমরা রৈখিক ভরবেগের সময় পড়ছি পি ইকুয়াল টু এম বি, তাহলে কৌণিক ভরবেগের সময় হবে এম এর জায়গায় আসবে আই, বি এর জায়গায় আসবে ওমেগা, কেমন? আচ্ছা, টাউ ইকুয়াল টু ডিএল বাই ডিটি, এটা কোথেকে আসছে? আমরা জানি যে ভরবেগের পরিবর্তনের হারকে বলে হচ্ছে বল, তাই না? ভরবেগের পরিবর্তনের হারকে বল বলে না? এই যে আমরা পড়ছিলাম বল ইকুয়াল টু হচ্ছে এম এ, এ মানে কি ভি মাইনাস ইউ বাই টি, তো ভরবেগের পরিবর্তনের হার, ভরবেগের পরিবর্তনকে আমরা বলি ডিপি ডিপি, আর পরিবর্তনের হারকে আমরা বলবো ডিপি বাই ডিটি। এইটাকে আমি যদি এখন কৌণিক বানাই, পি কে এল বানাই দিব, তাইলে আমার এফ হয়ে যাবে টাউ। তাহলে এটাই কিন্তু আসছে। আই ইকুয়াল টু এম আর স্কোয়ার, এটা জাস্ট আসলে আই ইকুয়াল টু এম আর স্কোয়ার, এটা মনে রাখলেই চলবে। জড়তার ভ্রামকের সূত্র হচ্ছে এইটা, এই ইয়াওয়ালা তোমার সামেশনওয়ালা ফর্মুলা দরকার নাই। তারপর এটা হচ্ছে আই ইকুয়াল টু এম কে স্কোয়ার, এটা তো আমরা পড়ছি, কে ইকুয়াল টু রুট ওভার আই বাই এম, ইকে ইকুয়াল টু হাফ আই ওমেগা স্কোয়ার, এটা আমাদের আসছে রৈখিক ভরবেগের ফর্মুলা, ইকে ইকুয়াল টু হাফ অফ এম বি স্কোয়ার থেকে, এম এর জায়গায় আই আসছে, বি এর জায়গায় ওমেগা আসছে, এটা টাউ ইকুয়াল টু আর ক্রস এফ এর ফর্মুলা আর কি, ওইটারই রৈখিক স্কেলার ফরম্যাট আর ভেক্টর ফরম্যাট। টাউ ইকুয়াল টু আই আলফা, এটা আসছে আসলে এফ ইকুয়াল টু এম এ থেকে, এফ এর জায়গায় টাউ, এম এর জায়গায় আই, এ এর জায়গায় আলফা। আচ্ছা, এইটা হচ্ছে তোমার এই যে লম্ব অক্ষ উপপাদ্য, এটা হচ্ছে সমান্তরাল অক্ষ উপপাদ্য, এই দুইটা আর কি। আর এফ ইকুয়াল টু এম ভি স্কোয়ার বাই আর কেন্দ্র বিমুখী বলের রাশিমান, এটাকে চাইলে কিন্তু আবার এইভাবে লেখা যায়, এফ ইকুয়াল টু এম ওমেগা স্কোয়ার আরও লেখা যায়, ভি এর জায়গায় ওমেগা আর বসাই দিলে এটা চলে আসে। আচ্ছা, এটা আমাদের দরকার নাই, এটা রাস্তার ব্যাংকিং থেকে আসছে, এই ফর্মুলাটা দরকার আছে, টেন থিটা ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর জি, কেমন? এটা দরকার আছে, এটা আমরা পড়বো। আর এটা দরকার নাই, সাইন থিটা ইকুয়াল টু এইচ বাই টি, এটা দরকার নাই। তারপরে এই যে এটা দরকার নাই, আমাদের লাগবে হচ্ছে এইটা, ভি সমান সমান রুট ওভার আর জি, ওই যে দড়ি ভর্তি বালতি ঘোরানোর জন্য সর্বোচ্চ কত বেগে ঘুরতে পারে, বা পৃথিবী যে সূর্যের চারপাশে ঘুরে, এটা সর্বোচ্চ বেগ কিসের উপর ডিপেন্ড করে? পৃথিবী থেকে সূর্যের দূরত্বের উপর, এটা লাগবে। এফ এস ইকুয়াল টু মিউজিক্যাল টু এফ এস বাই আর, এটা আমাদের পড়া হয়েছে। মিউজিক্যাল টেন ল্যামডা, এটা মাত্র আমরা দেখলাম। মিউ এস মানে ট্যান থিটা, এটা আমরা দেখলাম। এটা আমাদের দরকার নাই। মিউ এস ইকুয়াল টু এফ এস বাই আর মানে যা, এফ মিউ কে ইকুয়াল টু এফ কে বাই আর মানে তাই। এইটা কই থেকে আসছে? এটা আসছে তোমার এখান থেকে, দেখো। আমরা মনে করো এই সূত্রটা জানি, এফ ইকুয়াল টু এম এ, তার মানে ধরো আমরা একটা বস্তু আছে এইখানে, এটাকে যদি আমরা এই বরাবর এফ বল দেই, তাইলে এটা ত্বরণ যদি এ হয়, তাহলে আমরা বলবো এফ ইকুয়াল টু এম এ, বলা যায়। এখন এই ফর্মুলাটা কোথা থেকে আসছে? ধরো তুমি এই বরাবর এফ পরিমাণ বল দিছো, আর তার পিছন দিকে একটা ঘর্ষণ বল কাজ করতেছে যেটা হচ্ছে এফ কে, তাহলে ফাইনালি কিন্তু সে এফ বলা যাবে না, ফাইনালি সে যাবে এফ মাইনাস এফ কে বলা যাবে। তাহলে এখন এফ ইকুয়াল টু এম এ না, এখন এফ মাইনাস এফ কে ইকুয়াল টু এম এ, তাহলে আমি বলতে পারি এ সমান সমান এফ মাইনাস এফ কে বাই এম। তো এই ফর্মুলাও আসলে মুখস্থ করার কিছু নাই, যদি এটা পরীক্ষায় আসে আমরা এটা এইভাবে প্রমাণ করে বের করতে পারবো। ঠিক আছে? এই হচ্ছে আমাদের টোটাল এই চ্যাপ্টারের সমস্ত ফর্মুলাগুলো আমরা রিভিশন দিলাম। তোমাদের আজকের ক্লাস ডান। আমরা নেক্সট ক্লাস নিব আগামী বুধবার 5টায়, বুধবার 5টায়। ঠিক আছে? আমাদের ক্লাসের টপিক হবে, কোন টপিকে নেব, কাজ শক্তি ক্ষমতা থেকে নিব। তাই ভেক্টর হয়ে গেছে, গতিবিদ্যা হয়ে গেছে, নিউটনিয়ান হয়ে গেছে, আর ওইদিকে পদার্থের গাঠনিক ধর্ম হয়েছে, আদর্শ গ্যাস হয়েছে। তাহলে কালকে কাজ শক্তি ক্ষমতা নেই, 5 তারিখ, সরি বুধবারে বিকাল 5টায়। আফিয়া বলছে ভাই তরঙ্গ পড়ানো যায়, অবশ্যই তরঙ্গ পড়ানো যায়, তবে আপু তরঙ্গ পড়ানোর আগে পর্যায়বৃত্তিক গতিটা পড়ানোটা জরুরি, তাহলে তরঙ্গটা বেটার বুঝবা। তাহলে আমরা পর্যায়বৃত্তিক গতিটাই আগে পড়ি আসলে। আর পর্যায়বৃত্তিক গতি, হ্যাঁ পর্যায়বৃত্তিক গতিটা আমরা আগে পড়ি, তাইলে আমরা তারপরে তরঙ্গ করতে পারবো। তাহলে আগামী বুধবার পর্যায়বৃত্তিক গতি বিকাল 5টায়। ঠিক আছে? তারপরে আমরা তরঙ্গ পড়বো, তাহলে তোমার জন্য তরঙ্গ পড়াটা ইজিয়ার হবে। আজকে ছুটি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।